সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের অলরেডি পার্টিসিপেন্টের মধ্যে হচ্ছে প্রায় 50% সবাই জয়েন দিয়েছে, আর 50% আসলে জয়েন দিয়েছে। সো আমরা শুরু করে দিই আজকে এই অনলাইন ওয়েবিনার ফ্রম ক্যাম্পাস টু গ্লোবাল রিসার্চ পাথওয়েজ টু টপ 10 ইউনিভার্সিটিজ অর্গানাইজড বাই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি। আজকের এই সেশনে সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। আমি আলামী, ফাউন্ডার প্রেসিডেন্ট জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি। এবং আজকে আমাদের সেশনে হচ্ছে আমাদের সাথে আছে আমাদের জাহাঙ্গীর ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির জেনারেল সেক্রেটারি আসিফুল হাসান ইমন, এবং আমাদের ভাইস প্রেসিডেন্ট ফাতেমা আক্তার প্রীতি, এবং হচ্ছে আমাদের ভাইস প্রেসিডেন্ট মইনুর রহমান সহ আমাদের আরও এক্সিকিউটিভ মেম্বার যারা আছে তারা, এবং আমাদের অ্যাডভাইজার থেকে হচ্ছে আমাদের মোয়াজ্জেম হোসেন স্যার থাকার কথা ছিল, কিন্তু স্যার আনফর্চুনেটলি স্যার আজকে একটু সন্ধ্যার পরে বিজি হয়ে যাওয়ার কারণে স্যার আজকে থাকতে পারতেছে না। সো স্যার দুঃখ প্রকাশ করেছেন। আর হচ্ছে আমাদের আজকের এই অনলাইন ওয়েবিনারে হচ্ছে যারা সবচেয়ে গুরুত্বপূর্ণ স্পেশাল গেস্ট আমাদের এই বড় ভাই আমাদের ক্যাম্পাসে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির। আমাদের প্রথমে হচ্ছে আমাদের এমডি কারিমুজ্জামান সানি ভাই, তিনি পিএইচডি করছেন বায়োস্ট্যাটিস্টিক্স ড্রাগসেল ইউনিভার্সিটি ইউএসএ। ভাই আমাদের হচ্ছে জাহাঙ্গীর ইউনিভার্সিটির 43 বেচে। এবং তারপরে আছে আমাদের এমডি সাইফুল ইসলাম ভাই, পিএইচডি ইন ইন্টারন্যাশনাল হেলথ, জন হপকিন্স ব্লুমবার্গ স্কুল অফ পাবলিক হেলথ ইউএসএ। ভাই হচ্ছে আমাদের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্সের 45 বেচ। এবং আমাদের সাথে আছেন আজকের গেস্ট হিসেবে এমডি রাজু আহমেদ ভাই। ভাই হচ্ছে এমএসসি করছেন জিওগ্রাফিতে ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়া, কানাডা। ভাই হচ্ছে আমাদের জিওগ্রাফি 45 বেচ। সো ভাইদেরকে স্বাগতম জানাচ্ছি এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইদের হচ্ছে এত ব্যস্ততার মাঝে হচ্ছে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদের মূলত হচ্ছে এই সিরিজটা স্টার্ট হয়েছে যেন হচ্ছে আমরা আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা আছে সহ বাংলাদেশের আরও অন্যান্য শিক্ষার্থী যারা আছে তারা যেন হচ্ছে ওয়ার্ল্ডের টপ ইউনিভার্সিটি রিসার্চ এনভায়রনমেন্ট এবং কালচার সম্পর্কে একটু ধারণা পেতে পারে, এবং সেই অনুযায়ী হচ্ছে নিজেদেরকে আমরা যেন নিজেদেরকে ডেভেলপ করতে পারি, সেই উদ্দেশ্যে হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির গ্রুপ। সো আমাদের বড় ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ, ওনারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন এবং হচ্ছে আমাদেরকে বুঝতে পেরেছেন, এবং হচ্ছে ভাইরা তাদের মূল্যবান সময় থেকে আমাদের জন্য হচ্ছে আজকে 2 ঘন্টা বের করেছেন এবং আজকে তাদের মূল্যবান তথ্যসমূহ আমাদের সামনে উপস্থাপন করবেন। সেই জন্য হচ্ছে ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আজকের সেশনটা ফর্মালি শুরু করতে যাচ্ছি। আমি শুরুতেই হচ্ছে আমি আমার 3 ভাইকে অনুরোধ করবো একটু সংক্ষেপে কিছু বলার জন্য। আর প্রথমে হচ্ছে আমাদের সানি ভাই আছেন? ভাই আনমিউট করতে হবে, একটু আনমিউট করতে হবে। আনমিউট করেন নাই ভাই। ভাইয়া আপনি একটু আনমিউট করেন, আপনি আনমিউট করেন নাই। আমি বলতেছি আমি তাহলে হচ্ছে সাইফুল ভাইকে হচ্ছে বলবো ইন্ট্রোডাক্টরি কিছু বলার জন্য আমাদের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম, আমি সাইফুল ইসলাম, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি পাবলিক হেলথ ডিপার্টমেন্ট অনার্স এবং মাস্টার্স পাবলিক হেলথ করেছি। দেন আমি আইসিআইসি কাজ করেছি, এরপরে কক্সবাজারে কাজ করেছি। পিএইচডি করার জন্য এখন পাবলিক হেলথ। তো এখানে ডিপার্টমেন্ট অফ ইন্টারন্যাশনাল হেলথে সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ারাল সায়েন্সের উপরে আমি ইনশাআল্লাহ। তো আমার রিসার্চ ইন্টারেস্ট হলো মেন্টাল হেলথ বিহেভিয়ারাল প্রবলেম। তো পার্টিকুলারলি আমি ইন্টারেস্টেড হাউ mental health affects
তো আহ, তো আজকে সেশনটা মূলত কিভাবে আপনারা ক্যাম্পাস থেকে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার যারা আছেন আপনাদের রিসার্চ জার্নিটা শুরু করবেন এবং রিসার্চ জার্নিতে আপনাকে হয়তো ইউনিভার্সিটি যদি আপনার ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোতে আপনার অ্যাপ্লিকেশন জব করে আপনি পিএইচডি বা মাস্টার্স প্রোগ্রামে চান্স পেতে পারবেন। তো সেই বিষয়ে হয়তো আমরা সবাই একটু আমাদের যে সিরিয়াস এক্সপিরিয়েন্স শেয়ার করবো। থ্যাংক ইউ ভাই। আমি তারপর হচ্ছে আমাদের রাজু আহমেদ ভাইকে ইন্ট্রোডাক্টরি কিছু বলার জন্য আসসালামু আলাইকুম। আমি রাজু আহমেদ। আমি মাস্টার্স করছি জিওগ্রাফি সাবজেক্টে ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়া কানাডাতে। তো আমি এখন সেকেন্ড ইয়ারে, আমি ইউনিভার্সিটিতে এসেছি এখানে। আমার গবেষণা মূলত জিও সায়েন্স নিয়ে, জিও স্পেশাল সায়েন্স। তো এখন আমি যেটা কাজ করছি সেটা হচ্ছে একটা নদীর কি ধরনের জিওমার্ফিক চেঞ্জেস হয়েছে ওভার টাইম অ্যান্ড এটার জিওমার্ফিক এফেক্টিভনেস কি, সেটা আমি বিভিন্ন রকমের রিমোট সেন্সিং ডেটা নিয়ে এবং ফ্লাড মডেলিং বা সিমুলেশন এই বিষয়ে নিয়ে আপনার সাথে কাজ করছি। আর আজকে নিশ্চয়ই অনেক কথা হবে, আমি কিছু নিয়ে তো কাবুল সানি ভাই। ওকে, থ্যাংক ইউ ভাই। সানি ভাই কি কানেক্ট করতে পারছেন? মেবি একটু টেকনিক্যাল প্রবলেমে আছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই ভাই, হচ্ছে আমরা ভাই কি করছি। তো আমি শুরুতেই হচ্ছে আমাদের সাইফুল ভাইয়ের কাছে চলে যাচ্ছি। সাইফুল ভাই হচ্ছে আপনি আমার কথা কি এখন শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে আমার কথা? জি ভাই, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, ফাইনালি আমার কথা শোনা যাচ্ছে। সরি, টেকনিক্যাল সমস্যা হচ্ছে। গুগল মিটে হলে ঝামেলা হয়। আমি জানি না আমাকে কি বলতে হবে, আর বিষয় যদি আরেকবার একটু ভাই আপনি জাস্ট কি ইন্ট্রোডাক্টরি আর কি, আপনার পরিচয়, আপনার কি নিয়ে গবেষণা করছেন। আচ্ছা, আমি বললাম আমি হচ্ছে পিএইচডি থার্ড ইয়ারে আছি এখন টেক্সটাইল ইউনিভার্সিটিতে বায়োস্ট্যাটিস্টিক্সে। আমি মূলত কাজ করি আপাতত built environment impact on health, particularly spatial statistics বলে এটাকে, spatial statistics এবং longitudinal data analysis related তথ্য। আমাদের স্ট্যাটিস্টিক্সের যারা আমরা আসি, আমাদের দুই ধরনের কাজ করতে হয়। একটা হচ্ছে মেথড কাজ, যেটা দিয়ে আমার থিসিস হবে, আর একটা হচ্ছে অ্যাপ্লাইড কাজ। আমার মোস্ট অফ দ্য অ্যাপ্লাইড কাজ বিষয়ে আমি ইউএসএর বিভিন্ন, পার্টিকুলারলি ক্যালিফোর্নিয়ার বিল্ট এনভায়রনমেন্টের ইম্প্যাক্ট কীভাবে হেলথের উপরে পড়ে সেটাকে অ্যাসেস করার ট্রাই করি। যেমন বিল্ট এনভায়রনমেন্টের মধ্যে একটা অংশ হতে পারে ফাস্ট ফুড রেস্টুরেন্ট, কনভিনিয়েন্স স্টোর, সামথিং লাইক দ্যাট। কি তার নেইবারহুডকে ইম্প্যাক্ট করে বা কীভাবে নেইবারহুডের পার্সনদের হেলথ ইম্প্যাক্ট করতেছে, সেটাই মেনলি আমার অ্যাপ্লাইড কাজের অংশ। আর আমার মেথড কাজের অংশ মেনলি আমি একটা মেথড ডেভেলপ করার ট্রাই করতেছি, যেখানে আমরা যেটাকে আমরা বলি লংগিটিউডিনাল ডেটা অ্যানালাইসিস মেথড, বা এটার একটা অ্যাপ্রোচ অ্যানালাইসিস মানে ইকুয়েশনস, সেখানে কীভাবে বিভিন্ন মেথোডোলজিক্যাল প্রবলেম লাইক জিরো ইনফ্লেশন অ্যান্ড আদার থিংস কীভাবে ইন্টিগ্রেট করা যায় বা কীভাবে হাই ডাইমেনশনাল করা যায়, সেগুলো নিয়ে কাজ করছি। তো এতটুকুই আমার। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ভাই। ওকে, সো আমরা হচ্ছে শুরুতে হচ্ছে আমরা আমাদের আজকের স্পেশাল গেস্ট আমাদের সাইফুল ইসলাম ভাই। তিনি হচ্ছে ইন্টারন্যাশনাল হেলথে জনফিন্স ব্লুমবার্গ স্কুল অফ পাবলিক হেলথে পিএইচডি করছেন। ভাই মেবি হচ্ছে এই বছরই অগাস্টে হচ্ছে গিয়েছিলেন। সো ভাই আপনি আপনার সেশনটা স্টার্ট করুন। Thank you. Sincere. শেয়ার দেখা যাচ্ছে না।
পারমিশন নিতে হবে, একটু পারমিশন নিতে হবে। স্ক্রিন শেয়ার আসছে না। আপনাকে স্ক্রিন শেয়ারের পারমিশনটা অন করতে হবে। জি ভাই। স্ক্রিন শেয়ারের পারমিশনটা অন করতে হবে। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আমি আপনাকে পোস্ট করে দিয়েছি, আপনি একবার শেয়ার শেয়ার করুন। এবার কি হচ্ছে ভাই? Control might not have before its permission on the computer. অনেক ব্যস্ত। হ্যাঁ এখন আর খুব ব্যস্ত নাকি? ব্যস্ত তুই? ও ওই যে বিজয় ভাই হচ্ছে স্ক্রিন শেয়ারের হচ্ছে পারমিশন দিতে পাইতেছেন না মনে হচ্ছে, তুই একটু দেখ না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমনি ইয়ে করলেই হয়, কিন্তু এখন তো এই ভাই তো বলতেছে অন্য কথা। আমি তো বুঝতেছি না এই বিজয় ভাই কি করতেছে, কি আর। হ্যাঁ হয়েছে হয়েছে। জি ভাই, এখন ঠিক আছে, এখন স্ক্রিন শেয়ার ধন্যবাদ Sorry ধন্যবাদ। for that. কেটে দে। এখন দেখা যাচ্ছে? জি ভাই, এখন দেখা যাচ্ছে ক্লিয়ার। থ্যাংক ইউ। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আজকে সেশনটা অ্যারেঞ্জ করার জন্য জাহাঙ্গীরনগর থেকে। তো শুরুতেই আমার ইনফরমেশন আমি দিয়েছি। তো আজকে এই সেশনটাতে আমি ট্রাই করবো আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করার জন্য। তো কীভাবে আমার জার্নিটা আমি শুরু করেছিলাম। তো আমি যদি আমার ব্যাকগ্রাউন্ডটা বলি, আমি মেডিকেলে আমার ছিল, মেডিকেল করেছিলাম। দেন আমাদের সময় নেক্সট কোশ্চেন আউট হয় আর কি। তো ওইবার আমার হয়নি, আমার 6.5 স্কোর ছিল। তো তারপরে আমি জাহাঙ্গীরনগর এক্সাম দিই, এরপরে আমার এই সাবজেক্টে আসি। তো ইনিশিয়ালি আমার কোনো আইডিয়া ছিল না পাবলিক সেক্টরের উপরে। দেন আমার মামা ডক্টর ছিলেন, ওনার কাছে কথা বলি, বললেন যে হ্যাঁ তুমি এখানে কন্টিনিউ করো, হয়তো এখানে তোমার ভালো কিছু হবে। আমাদের ইনকাম তখন আমার ডিপার্টমেন্টে আমি স্পন্সর ব্যাচ ছিলাম, তখন আমাদের ডিপার্টমেন্টে কোনো সিনিয়র বড় ভাই বা আপু তারা কোথাও কোনো জায়গায় জবে ইংগেজ হয়নি। তো যার কারণে আসলে আমাদের যে প্রত্যেকটি ফিল্ড সম্পর্কে কোনো আইডিয়া ছিল না। তো তখন থেকে আসলে বিভিন্ন ধরনের ছিল যে আসলে কী হবে, আমাদের ফিল্ড সম্পর্কে কী হবে। ইভেন তখন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে হায়ার স্টাডি ক্লাব, দেন রিসার্চ অর্গানাইজেশন, যেটা এখন যে আসছে এটা হচ্ছে, তো এই ধরনের কোনো ধরনের অর্গানাইজেশন ছিল না। তো আমাদের কোনো একটা আইডিয়া ছিল না। তো আসলে আমাদের জার্নিটা একটু চ্যালেঞ্জিং ছিল। তো আজকে চেষ্টা করবো আর কি যে কীভাবে আসলে জার্নিটা শুরু করেছিলাম। তো নেক্সট স্লাইড। তো আমি শুরুতেই টার্গেট নিয়ে কথা বলতাম। তো আমি আজকে
আমার স্যারের একটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। স্যার বলতেন এরকম যে তুমি 10 বছর পরে কি করতে চাও বা 10 বছর পরে আহ, তোমাকে কোথায় দেখতে চাও সেটা তোমাকে আজকেই সিলেক্ট করতে হবে। ওকে, তো আহ, আহ, এটা আসলে তখন আমি আমরা আসলে রিয়েলাইজ করতে পারিনি, বাট পরবর্তীতে আমাদের কাছে মনে হচ্ছে যে আসলে কথাটা অনেকটা সত্যি। তো ইভেন আমরা আমরা যারা এখন ফার্স্ট ইয়ারে আছি, সেকেন্ড ইয়ারে আছি বা থার্ড ইয়ার করছে, আমরা আমাদের পিছনে আমরা যাই করে আসছি, এটা আসলে রিভার্সিবল না। তো আমরা চাইলে আজকে থেকে আমরা একটা টার্গেট করতে পারি। টার্গেট হচ্ছে আমরা আসলে আমাদের যে অবজেক্টিভ বা আমাদের যে গোল থাকে সেখানে আমরা অ্যাচিভ করতে পারবো। তো আমি থেকে আপনারা কিভাবে এ টু জেড মানে জিরো থেকে একেবারে শুরু করবেন রিসার্চ এবং আসলে যে education। তো হয়তো আমি সংক্ষেপে চেষ্টা করবো, কিছু সময় লিমিটেশন আসবে। হয়তো পরবর্তীতে আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে আমার সাথে কমিউনিকেট করতে পারেন, বা সেশনের পরে কোয়েশ্চেন আনসার সেশন থাকবে, তো সেখানে কোয়েশ্চেন করতে পারবেন। ওকে, তো আমি প্রথমে শেয়ার করবো যে আসলে ফার্স্ট ইয়ারে আপনারা কি করবেন। তো আমি যেটা বলবো যে যেহেতু ফার্স্ট ইয়ার আমরা সবাই একটা ভালনারেবল সিচুয়েশন থেকে আসি, লাইক আমরা এই টেস্ট দিয়ে আসি। আমাদের বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড থাকে, যেখান থেকে আমরা হয়তো অনেক প্রবলেম ফেস করে দেন এখানে ফার্স্ট ইয়ারে আসি। তো সবাই আমরা এখানে চেষ্টা করবো যে আসলে একটা ইউনিভার্সিটির যে কনটেক্সটটা কিরকম জানার জন্য। তো এখানে আপনার কনটেক্সট এডুকেশনাল, আপনার পার্সোনাল লাইফ কিভাবে চালাবেন, আপনি কোন ক্লাস করবেন, কোথায় যাবেন কোথায় যাবেন না, মানে কাদের সাথে মিশবেন কাদের সাথে মিশবেন না। তো এই বিষয়টা আপনাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে। দেন আপনার সাবজেক্ট সম্পর্কেও আপনার একটা আইডিয়া। তো দেন বলবো যে অ্যাডাপ্টেশন। অ্যাডাপ্টেশন খুবই ইম্পর্টেন্ট। ইভেন আমি আগস্ট এখানে এসেছি, তো প্রথম 2 মাস ইভেন এখনো আমি অ্যাডাপ্টেশন স্টেজে আছি। তো এটা একটা খুবই চ্যালেঞ্জিং একটা ফেজ, মানে আপনি হুট করে একটা নতুন একটা এনভায়রনমেন্টে চলে গেলে, ইভেন এটা দেশের মধ্যে থেকেও যদি আপনি এক জেলা থেকে আলাদা জেলায় যান বা একটা ইউনিভার্সিটিতে যখন আসবেন তখন এনভায়রনমেন্ট ডিফারেন্ট। তো চেষ্টা করতে হবে আপনাকে অ্যাডাপ্টেশন করার জন্য। দেন আমি বলবো যে ফার্স্ট ইয়ার থেকে আপনার যে আহ, পড়াশোনার চাপটা একটু কম থাকে। তো আপনি যেহেতু আমরা অনেকে হয়তো বাংলা মিডিয়াম থেকে আমরা আসি, দেন এসে হয়তো ইউনিভার্সিটিতে ম্যাক্সিমাম আমাদের ইংলিশ মিডিয়াম থাকে। তো ইংলিশ মিডিয়াম বা ইংলিশ ভার্সন থাকে। তো সেক্ষেত্রে আমাদের একটু বুঝতে সমস্যা হতে পারে, বা আমরা তো সেই ক্ষেত্রে আপনার ফার্স্ট ইয়ারে একটু চেষ্টা করবেন অ্যাটলিস্ট একাডেমিক যে পড়াশোনা আছে এটা আহ, করার জন্য। এবং আমি আপনাদেরকে এনকারেজ করবো যে নেক্সট যে পয়েন্টটা, যে বিল্ডিং নেটওয়ার্ক, অর্থাৎ আপনি ফার্স্ট ইয়ারে যেই কমিউনিটিটা করবেন, যে নেটওয়ার্কটা করবেন, এটা বেসিস করেই আপনার হলো আগামী 4 বছর বা 5 বছর আপনাকে চলতে হবে। তো এইখানে আপনি যত ভালো একটা এনভায়রনমেন্ট তৈরি করবেন, ভালো একটা ফ্রেন্ড সার্কেল তৈরি করবেন, সিনিয়রদের সাথে একটা লিঙ্ক আপ তৈরি করবেন, ইভেন কোন এক আপনার আপনার যে রিসার্চ সামনে করতে হবে সাবজেক্ট আছে, তো সাবজেক্টের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করা। তো আহ, এই সময়টা আপনার ফার্স্ট ইয়ারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এইখানে আমি বলবো না যে রিসার্চকে খুব আপনার ফোকাস করার জন্য, বেশি ফোকাস করবো যে কিভাবে একটা নেটওয়ার্কিং করা যায়, এবং একই সাথে যে আপনার টাইমটাকে ইউটিলাইজ করবেন পড়াশোনার জন্য, এবং অবশ্যই যে বিভিন্ন বিষয়ে আন্ডারস্ট্যান্ড করার জন্য, যে আপনার সাবজেক্ট আপনি যে পড়তেছেন এটা এটার আসলে ফিউচারটা কি, বা আপনার সিনিয়ররা কোথায় কি করতেছে, এই বিষয়গুলো আপনারা ইনিশিয়ালি ফার্স্ট ইয়ারে করতে পারেন। দেন আমি বলবো যে গোল গোল সিলেক্ট করা। আমি এখানে আসার পরে আমি যেটা দেখেছি, আমাদের একটা কোর্স এখানে আসছে, সেটা হলো ডক্টরাল ইন্ডিপেন্ডেন্ট গোল অ্যানালাইসিস। অর্থাৎ এইটা অন ক্রেডিটেড কোর্স, প্রতি ইয়ারেই আমাকে এটা নিতে হবে। তো ইয়ারের শুরুতে আমাকে এটা নিয়ে আমার সুপারভাইজার সাথে বসতে হবে। দেন সেটা 4 পেজের মতো একটা ইয়া থাকে, অনেকগুলো কোশ্চেন থাকে।
তো এখানে থাকে স্ট্রেংথ থাকে, আমার কি কি স্ট্রেংথ আছে, কি কি লিমিটেশন আছে। তো আমি আমার 1 বছরের কি কি টার্গেট, আমি কি কি করতে চাই, মানে আমার শর্ট টার্ম অবজেক্টিভ গুলো কি। দেন একটা শ্রেষ্ঠ বলা হয় যে আপনি 10 বছর পরে মানে কি করতে চান, যে পিএইচডি করার পরে কি করতে চান। তো এটা প্রতি বছরই আমি এটা চাইলে চেঞ্জ করতে পারছি। হয়তো আমি এই বছরে আমি চেক করলাম যে আমি জাস্ট পড়াশোনা করবো, দেন হয়তো একটা সেমিনার বা আহ, 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 একটা কনফারেন্সে অ্যাড হবো। তো কিন্তু সামনের বছর আমার হয়তো টার্গেট আরো চেঞ্জ হবে, যে আমি হয়তো একটা আর্টিকেল পাবলিশ করবো। তো আপনারা ফার্স্ট ইয়ার থেকে একটা গোল সিলেক্ট করেন যে আসলে আমার ক্যারিয়ারটা আমি কোথায়, এটা টাইম নেন, যেটা এমন না যে আপনি এসে একটা গোলটা সিলেক্ট করবেন। এটা একেবারে শেষে আপনি যখন আপনার কন্টেক্ট সম্পর্কে বুঝবেন, আপনার সাবজেক্ট সম্পর্কে জানবেন, এবং আপনি সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো যে আপনি যে পড়াশোনার যে সাবজেক্টটা পাচ্ছেন, আমাদের বাংলাদেশ ভার্সিটি থেকে আমরা আমাদের যে পছন্দের সাবজেক্ট আমরা এটা সিলেক্ট করতে পারি না, কারণ যেহেতু অ্যাডমিশন টেস্টের বিষয় থাকে এবং সেখানে র্যাঙ্কিং হয়ে আসে। তো সেক্ষেত্রে আপনার সাবজেক্ট ভালো লাগতেছে কিনা সবকিছু নিয়ে আপনি আপনার হয়তো আপনি গোলটা এরকম করতে পারেন যে গভর্নমেন্ট জব ক্ষেত্রে যেতে পারেন, অথবা হলো আপনি হায়ার স্টাডির জন্য যেতে পারেন। তো আমি আমি আসলে অনেস্টলি আমি কোনো ধরনের গভর্নমেন্ট জবের জন্য ফর্ম তুলিনি, কারণ আমার আগে থেকে এটা একটা সিলেকশন করা ছিল যে হ্যাঁ, আমি আসলে হয় হায়ার স্টাডি অথবা আমার রিসার্চ ক্যারিয়ার হবে আর কি। ইভেন আমি যখন আইসিডিএস জব স্টার্ট করি তখন আমার আপু ফোন দিয়ে বলতেছিলেন যে হ্যাঁ এখন সরকারি জবের জন্য ট্রাই করো, ঠিক আছে। তো আমি আসলে তখন মানে তাকে বলেছিলাম যে আসলে আমার মানে ইন্টারেস্টটা এরকম, ঠিক আছে। তো কিন্তু আমার যে ইন্টারেস্ট সেটা গভর্নমেন্টের ওরকম ফ্যাসিলিটি নাই। তো যার কারণে আমার হয়তো এইভাবে করেই হয়তো হয়তো কোনো একটা রিসার্চ অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল ফার্ম, এগুলোর সাথে কাজ করতে হবে। তো আমি বলবো যে আপনার ফার্স্ট ইয়ার থেকেই আপনি সিলেক্ট করবেন যে আপনি হায়ার স্টাডির জন্য প্রিপেয়ার হবেন নাকি আপনার গভর্নমেন্ট কোনো জব ট্রাই করবেন। তো আমি বলবো যে একসাথে দুটো ট্রাই করার কোনো দরকার নেই, কারণ এটা আপনার জন্য প্রেশার হবে। কারণ গভর্নমেন্ট জবের ট্র্যাকটা সম্পূর্ণ আলাদা, আবার রিসার্চের ট্র্যাকটা আলাদা। দুইটা ট্র্যাকই আপনার অ্যাচিভমেন্ট হবে যদি আপনি এখানে কনসিস্টেন্সি বজায় রাখেন। তো আমি আবারও বলি, যারা হয়তো কিছু জয়েন করছে, যারা হয়তো ফার্স্ট ইয়ারে নাই তাদের জন্য মানে আমি জাস্ট বলবো যে কিভাবে হয়তো আপনাদের টাইমটা এখানে ইউটিলাইজ করবেন আর কি। তো সেকেন্ড ইয়ারে আসলে এখানে আমি জাস্ট তাড়াতাড়ি করে বলে যাই। সেকেন্ড ইয়ারে যেটা করবেন, সবসময় একাডেমিক একটা রেজাল্ট রাখার কনসিস্টেন্সি, যে কিউমিউলেটিভ জিপিএ হয়, কিউমিউলেটিভ জিপিএ হয়, যেটা আমাদের যে 4টা বছরের সিজিপিএ মিলে আমার সিপিএটা আসে। তো সেক্ষেত্রে আপনি যদি এরকম চিন্তা করেন যে আমি ফার্স্ট ইয়ারে কোনোভাবে টাকা দিলাম, ফোর্থ ইয়ারে গিয়ে একেবারে ভালো রেজাল্ট করবো, আসলে তাহলে কিন্তু সিজিপিএ আপনার ডাউন হবে। তো সেই জন্য আপনি কনসিস্টেন্ট একটা রেজাল্ট রাখেন। হায়ার স্টাডির জন্য আমি যতটুকু দেখেছি জেনেছি কোনো ধরনের সিজিপিএ রিকোয়ারমেন্ট থাকে না। তবে কিছু ইউনিভার্সিটিতে থাকে, যে তবে রিকমেন্ডেড হলো যে 3.5-এর উপর এনাফ আপনার জন্য। তো এখন এমনও দেখা যায় যে কেউ হয়তো তার সিজিপিএ নিচে 2.5, তারাও অনেক ভালো স্কলারশিপ পেয়েছে বা ইউএসসি তে ভালো জায়গায় আছে। তো আমি বলবো না যে এটা খুব একটা ইম্প্যাক্ট করে। তো ডেফিনেটলি এটার একটা ইম্প্যাক্ট আছে যদি আপনার ভালো সিজিপিএ থাকে। তো সেই জন্য যারা এখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আছেন তাদেরকে বলবো যে আপনারা আপনাদের একাডেমিক পড়াশোনাটা কন্টিনিউ করবেন। দেন এটা গোল সেম, যে আপনি যে ফার্স্ট ইয়ারে যে গোলটা সিলেক্ট করছেন, যেটা আমি বললাম যে আমার কিন্তু এখন প্রতি বছর হলো ওই যে কোশ্চেনটা আমি কোশ্চেনটা ফার্স্ট ইয়ারে সাবমিট করলাম, আমার সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার আমার এটা সাবমিট করতে হবে। এবং সেই অনুসারে কিন্তু মানে ওইটা আমার একটা আসলে ট্র্যাকিং, যে আমি আমার এখন পজিশন, আমি 1 বছর পরে কোথায় দেখতে যাচ্ছি। আমি আবার হয়তো আগামী বছর সাথে চেক করবো যে আমার যে শর্ট টার্ম অবজেক্টিভ গুলো ছিল কোথায় আমার ল্যাকিং হচ্ছে, কতটুকু আমার হয়েছে। তো এই গোলটা আপনার ধরে রাখতে হবে। এটা আপনি এটা এক্সেল তৈরি করতে পারেন, আমি হয়তো দেখাবো নেক্সট স্লাইডে। বা এটা আপনি আই থিঙ্ক কোথাও লিখে রাখা বা এক্সেল ফাইল মেনটেন করা খুবই ভালো।
আদারওয়াইজ আপনি যদি মনে মনে আসলে এটা মনে থাকবে না হয়তো যে আপনি এরকম বলেন যে হ্যাঁ আমি এটা করবো এটা করবো। যদি আপনি একটা শর্ট লিস্ট করেন যে টিক মার্ক করেন, এটা আপনার জন্য খুবই হেল্পফুল হবে। দেন যেহেতু আপনি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার অলরেডি গোল সিলেক্ট করছেন, আপনি হায়ার স্টাডিজে যাবেন, তাহলে আপনাকে অবভিয়াসলি জানতে হবে যে হায়ার স্টাডির জন্য কি কি দরকার। ওকে, তো এটার পরের স্লাইডটাতে আসলে আমি দেখাবো যে কি কি দরকার হায়ার স্টাডির জন্য। তো ইনিশিয়ালি বলবো রিসার্চ আপনার ম্যান্ডেটরি, কারণ আপনি যখন পিএইচডি বা মাস্টার্সে আসছেন আপনার মেইন কাজ হবে আপনার হয় রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করা এবং সিএ হিসেবে কাজ করা। তো ম্যাক্সিমাম হলো রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে যারা পিএইচডিতে আছেন তারা রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপটা পায়। তো রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে গেলে আপনাকে অবশ্যই একটা রিসার্চ এক্সপোজার, যে আপনার একেবারে যদি জিরো নলেজ থাকে তাহলে আপনার এটা ভালো হবে না। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা রিসার্চ এক্সপোজার পেতে হবে। তো রিসার্চ এক্সপোজারটা কি, যে সেকেন্ড ইয়ারে আপনাকে যে আর্টিকেল পাবলিকেশন করতে হবে এরকম না। আসলে রিসার্চ মেথোডোলজি যদি আপনারা পড়েন এখানে অনেক ধরনের স্টেপ আছে। তো কনসেপচুয়ালাইজেশনটা হলো একেবারে ইনিশিয়াল স্টেপ, আর লাস্ট স্টেপ যদি ধরেন সেটা হলো আপনার পাবলিকেশন বা ডিসেমিনেশন অফ ফাইন্ডিং। তো এর মধ্যে বিভিন্ন ধরনের স্টেপ আছে। তো এই স্টেপ গুলো আপনাকে জানতে হবে, জানার থেকেও বেশিগুলোকে আপনাকে প্র্যাকটিক্যালি এক্সপোজার হতে হবে। সেজন্য আমি এই টার্মটা ইউজ করতেছি যে রিসার্চ এক্সপোজার, অর্থাৎ আপনি ডিরেক্টলি প্রতিটা স্টেপের সাথে নিজেকে এক্সপোজ করবেন। এখন এটা কিভাবে করবেন, এটা 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 নিয়ে আমাদের একটা স্লাইড আমি রেডি করেছি, শেষে থাকবে। তো আপনি হয়তো সেকেন্ড ইয়ার অবস্থায় নিজে একা ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ করতে পারবেন না। ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ হলো যে আপনি যেহেতু যেটা একটা রিসার্চ নিজে করলেন। তো সেই জন্য আপনি যেটা করতে পারেন, আপনার কোনো সিনিয়রের সাথে কোলাবোরেশন করা, কোনো প্রফেসরের সাথে কোলাবোরেশন করা। তো তার আগে আপনাকে যেটা কাজ করতে হবে যে আপনি একটা টপিক এরিয়া অফ টপিক সিলেক্ট করবেন, কোন টপিক্সের উপরে কাজ করতে চান। আমি যদি পাবলিক হেলথ নিয়ে বলি, এখানে অনেক ধরনের টপিকস আছে, ম্যাটারনাল হেলথ, চাইল্ড হেলথ, ভ্যাকসিনেশন, মেন্টাল হেলথ, বিহেভিয়ারাল প্রবলেম। তো অনেক ধরনের আপনার এখানে রিসার্চ, এবং কিছু রিসার্চ ল্যাব বেসড, কিছু রিসার্চ ক্লিনিক বেসড, কিছু রিসার্চ আপনার ফিল্ড বেসড। তো এই ধরনের যেহেতু আমি আগে বললাম যে আন্ডারস্ট্যান্ড কন্টেক্ট, এটার মধ্যে আপনার সব কিছুই বুঝতে হবে যে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের শুরুতে আপনার এই বিষয়গুলো একটা একটু যে ধারণা নিয়ে দেন আপনি রিসার্চ এক্সপ্লোরটা করবেন। হয়তো আপনি ডেটা কালেকশন করতে পারেন, আপনি হয়তো একটা ল্যাবে কোনো বড় ভাইয়ের সাথে গিয়ে একটু দেখলেন যে হ্যাঁ আমি একটু ইন্টারেস্টেড, আমি হয়তো আপনার সাথে একটু কাজ করতে চাই। আপনাকে অবভিয়াসলি আমি আরো একটা জায়গায় এমফাসিস করবো যে কোনো ধরনের শর্টকাট কোনো টেকনিক এখানে নাই। আপনাকে কমপ্লিটলি ডেডিকেটেড হয়ে আপনার কাজ করতে হবে, কারণ আপনি যদি ডেডিকেটেড না হন তাহলে আপনার আউটকামটা আসলে ভালো হবে না। তো যারা এখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আছেন তাদের একটা সময় আমরা বলবো যে আপনারাও খুব ভালো একটা ইউনিভার্সিটিতে আসেন, কারণ আমরা এখানে এসে যেটা দেখি, ইভেন আমার ইউনিভার্সিটিতে আমি এখানে এসে আমার কাউকে পাচ্ছি না, আমাদের বড় ভাইকে কাউকে পাচ্ছি না। তো খুব কষ্ট হয়ে যায় আর কি, যে নতুন একটা জায়গায় এসে যে কত চ্যালেঞ্জিং। তো এই জায়গা থেকে যদি কোনো বাংলাদেশি থাকে, বিশেষ করে আমাদের জাহাঙ্গীরনগরের যদি কেউ থাকে, খুবই ভালো, কারণ তারা যেভাবে ওয়েলকাম করবে সেটা হয়তো আমাদের বাঙালি অন্য যারা আছেন তারা ওয়েলকাম করতেছেন না। তো এটা একটা চ্যালেঞ্জিং। তো আমরা চাই যে আপনারা ভালো ভালো ইউনিভার্সিটিতে আসেন। তো থার্ড ইয়ারে বলবো যে অবশ্যই ফার্স্টে আপনি একাডেমিক দেখবেন, দেন রিসার্চ। সরি, আমি একটা জায়গায় মিস আউট করে গেছি। সেকেন্ড ইয়ারে কেন আমি সিভির কথা বলতেছি, কারণ আপনার এমন ভাবে আপনি আপনার ইউনিভার্সিটি লাইফটা আপনি স্পেন্ড করবেন যাতে আপনার ফোর্থ ইয়ার বা মাস্টার্সের পরে আপনার শুধুমাত্র আপনার রেজাল্ট যাতে অ্যাচিভমেন্ট না হয়। ওকে, যে আপনি দুইটা সার্টিফিকেট, দুটো ট্রান্সক্রিপ্ট নিয়ে বের হয়ে যাচ্ছেন, এটা যাতে আপনার ইউনিভার্সিটি থেকে আপনার অ্যাচিভমেন্ট না হয়। কারণ ইউনিভার্সিটি আপনাকে অনেকগুলো স্কোপ, অনেক কাজের স্কোপ তৈরি করে, যেটা হয়তো যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট না তারা এই ফ্যাসিলিটি গুলো পাবে না। আপনি হয়তো অনেক জার্নালে অ্যাক্সেস পাবেন, অনেক লাইব্রেরি পাবেন,
অনেক যে কারোর সাথে অনেক ক্লাবের সাথে এক্সপোজার পাবেন। তো আমি বলবো যে আপনি সেকেন্ড ইয়ার থেকে একটা সিভি জাস্ট আপনি জিরো থেকে শুরু করেন এবং আপনি দেখেন একটা ভালো ইউনিভার্সিটির প্রফেসর বা কারো যারা স্টুডেন্ট আছে তাদের একটা সিভি নিয়ে আপনি জাস্ট শুধু আগের যে সিভি কলাম গুলো দেন কি ওনারা হেডিং ইউজ করতেছে। তো সিভিতে কিন্তু অনেক ধরনের ক্রাইটেরিয়া থাকে, এখানে শুধু এমন না যে আপনি শুধুমাত্র এডুকেশন আপনি সিভিতে 4 পাইলেন আর বাকি যে পোর্শন গুলো আছে যেমন ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, পাবলিকেশন, সফটওয়্যার স্কিল, দেন আপনার যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, তারপরে আপনার আপনি কতগুলো কনফারেন্স অ্যাটেন্ড করছেন, সেমিনারে অ্যাটেন্ড করছেন, তো এরকম বেশ কিছু আপনার সিভির মধ্যে হেডিং থাকবে। তো এই প্রতিটা হেডিং এর আপনি তাকে এনরিচ করতে হবে। আপনার ইউনিভার্সিটির টাইমটাই এরকম যে আপনি সিভির প্রথমে আপনি সিভিটা একটু সাজাবেন, সিভিটা আস্তে আস্তে করে আপনার সিভিটা পেজ বাড়াতে হবে। এখন আপনি তো আপনার সিভিতে যদি আপনি ফোরে পান, ফোর পেলেন ওটা লিখে রাখলেন আর বাকি কিছু আপনি আপনার বাকি সেকশন গুলো আপনার ভালোভাবে ফিল আপ করলেন, তাহলে আপনি যখন জবের জন্য আপনি অ্যাপ্লাই করবেন তখন প্রতিটা জবে হলো আপনার এক্সপিরিয়েন্স যাবে, আপনার পাবলিকেশন ধরনের বিষয় হায়ার স্টাডির জন্য তারা চাইবে, তখন কিন্তু আপনি ওই জায়গাটাতে পিছিয়ে থাকবেন। তো সেই জন্য আমি বলবো যে সেকেন্ড ইয়ার থেকে আপনারা আজকে থেকে যারা এখানে সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে যারা আছেন আপনারা একটা সিভি ড্রাফট করতে শুরু করেন। সেখানে দেখেন যে আমার এই সেকশন গুলোতে কোথায় কোথায় আমার ইমপ্রুভমেন্টের জায়গা আছে, সেই জায়গাটা ধরে ধরে আপনি প্রতিদিন আপনি আপনার সিভিটা একটু দেখেন, প্রতিদিন না হোক উইকলি দেখেন, উইকলি না হোক মান্থলি দেখেন, দেখে আপনি আপনার অ্যাচিভমেন্ট গুলো আপনি ফুলফিল করেন। আদারওয়াইজ এই জায়গাগুলোতে আপনি যখন ফোর্থ ইয়ারে গিয়ে আপনি সিভি তৈরি করবেন তখন দেখবেন যে আপনার হয়তো কোনো সফটওয়্যার স্কিল নাই, কোনো অ্যানালাইসিসের স্কিল নাই, আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স নেই, তখন কিন্তু আপনি সিভিটা কোথাও ড্রপ করতে পারবেন না। থার্ড ইয়ার সেম আমি বলবো একাডেমিক্সটা ফোকাস করবেন, দেন আপনার যে রিসার্চ যে এক্সপোজার সেকেন্ড ইয়ার থেকে শুরু করছেন সেটাই আপনি কন্টিনিউ করবেন এবং আপনার সিভিটা আপডেট করবেন। ফোর্থ ইয়ারে বসে আপনার এখানে অনেক ধরনের কাজ আছে। যদি আপনি মাস্টার্স করতে চান বাহিরে, তাহলে আপনাকে ফোর্থ ইয়ারে বসেই হলো সেই প্ল্যানিংটা করতে হবে। তো এখানে দেখেন যে ফোর্থ ইয়ারে এসে বা থার্ড ইয়ারে এসে আপনারা যখন রিসার্চ করবেন তখন কিন্তু আপনাদের একটা এক্সপিরিয়েন্স হবে, তখন আপনারা চাইলে ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ করতে পারবেন। তো আপনি যদি থার্ড ইয়ারে এসেও যদি না পারেন, কারণ আমি কিন্তু আমার ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ শুরু করেছিলাম থার্ড ইয়ারে, দেন থার্ড ইয়ারে আমি এটা সাবমিট করি, সাবমিট করার পরে আমার ফোর্থ ইয়ারের শুরুতে আমার পাবলিকেশন ফার্স্ট পাবলিকেশন হয়। তো এটা যে সবার করতে হবে ম্যান্ডেটরি না, আপনি কারণ আমি আমার আমি বেশ কিছু জানি, আমার আমি ভলান্টারি অনেক রিসার্চ কাজ করেছি, এটা আমার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে ইস্যু করছি জাস্ট ফর কিভাবে ডেটা কালেকশন করে, কিভাবে কোশ্চেনারি তৈরি করে, এই বিষয়গুলো জানার জন্য। দেন আমি যখন থার্ড ইয়ারে আমাদের কোর্স রিসার্চ এই কোর্সটা মানে করার পরে আমার আরো অনেক আন্ডারস্ট্যান্ডিং হয়, দেন আমি থার্ড ইয়ারে শুরু করি। তো ফোর্থ ইয়ারে গিয়ে আমার এটা পাবলিকেশন হয় এবং ফোর্থ ইয়ারে সবারই হলো ডিজার্টেশন থাকে, হয়তো ডিজার্টেশন বা ইন্টার্নশিপ। তো ওটা কিন্তু আপনার ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ, তো ওটাকে এমনভাবে করার চেষ্টা করবেন যাতে আপনি একটা পাবলিকেশন ফোর্থ ইয়ারে করতে পারেন। তো ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের কথা আমি এখানে অ্যাড করেছি কারণ দেখবেন প্রতিটা রিসার্চের ক্ষেত্রে আপনাকে বলবে যে হয়তো পয়েন্ট 6 মাসের এক্সপিরিয়েন্স বা 1 বছরের এক্সপিরিয়েন্স, তো এটা আপনি কিভাবে মাস্টার্স করে বা অনার্স করে আপনি এটা করবেন। তো সেই জন্য আপনারা যখনই সময় পাবেন, বিশেষ করে ভ্যাকেশন টাইমে বা ফোর্থ ইয়ারে আপনি দেখবেন যে ভাইবা দেওয়ার পরে ডিজার্টেশন করার সময় অনেক ধরনের টাইম থাকে, তো ওই টাইমটাতে আপনি কোথাও ইন্টার্নশিপ করলেন বা কোথাও আপনি আরেকটি হিসেবে কাজ করলেন। কারণ অনেক অর্গানাইজেশনে আমি দেখেছি বা আমি নিজেও কাজ করেছি, ওনাদের ফুল টাইম কাজ করতে হয় না, কারণ তারাও জানে যে আপনি একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট, আপনার ক্লাস হচ্ছে, তো দেখছেন যে ওটা আপনার অকেশনাল কিছু কাজ থাকে, তো ওই কাজগুলোতে আপনারা ভলান্টারি অ্যাড হতে পারেন। দেন ওনাদের কাছ থেকে ওনাদের কাছে চাইলেই হবে যে আমাদেরকে একটা ওয়ার্কিং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেন, দেন দেখবেন ওনারা হলো
এই সার্টিফিকেটগুলো দিতে। তো চেষ্টা করবেন এই ধরনের কাজের সাথে এনগেজ হওয়া এবং তাদের কাছে সার্টিফিকেটগুলো নিয়ে রাখার জন্য। কারণ এটাই হলো পরবর্তীতে আপনার যখন আপনারা মাস্টার্স করে বা অনার্স করে কোথাও সিভি ড্রপ করবেন, তখন এখানে আপনারা এটা মেনশন করবেন ইভেন হায়ার স্টাডির ক্ষেত্রেও। যদি কেউ চান যে আপনি ফোর্থ ইয়ারের পরে মাস্টার্স হয়তো বাইরে করবেন, তাহলে আপনাকে এই যে স্ট্যান্ডার্ড যে টেস্টিং সিস্টেমগুলো আছে আইএলটিএস, টোফেল, থিওরি, এগুলো হলো আপনারা ফোর্থ ইয়ারে দিতে পারেন। কারণ এগুলোর যেমন আইএলটিএস এর 2 ইয়ার্স টাইম থাকে, থিওরির এরকম একটা নির্দিষ্ট পরিমাণ একটা ভ্যালিডিটি থাকে। তো খুব একটা আগে দেওয়ার দরকার নেই। এটা আসলে আপনাদের কনভিনিয়েন্ট অনুসারে আপনারা দিয়ে নেবেন যে টেস্ট স্কোরগুলো, কারণ আপনি সিলেকশন ড্রপ করতে গেলে এটা একটা রিকোয়ারমেন্ট থাকে। তো এখানে যদি আপনারা আমি এখানে অ্যাপ্লিকেশন প্রসেসটা অ্যাড করছি এই কারণে যদি মাস্টার্স করতে যান, সেক্ষেত্রে আপনার হয়তো এই এসওপি অর্থাৎ হলো স্টেটমেন্ট অফ পারপাস, আপনি কেন যাচ্ছেন পিএইচডি করার জন্য, এটা ডিটেলস আপনার এখানে লিখতে হবে। আপনার শর্ট টার্ম, অবজেক্টিভ, লং টার্ম, অবজেক্টিভ, এগুলো দিয়ে আপনার এসওপিটা দেন। এলওআর হলো আপনার লেটার অফ রিকমেন্ডেশন। এটা হয়তো ম্যাক্সিমাম ইউনিভার্সিটি হলো একাডেমিক ইন্টারেস্ট করে একজন, কোনো ইউনিভার্সিটি দুইজনকে বলে যে একাডেমিক প্রফেসরের থেকে 2টা এলওআর নিতে হবে। আপনি চাইলে 3টাও একাডেমিক নিতে পারেন। আর চেষ্টা করবেন একজনকে হয়তো আপনার ইমিডিয়েট যে সুপারভাইজার, যেমন আপনি কোনো একটা অর্গানাইজেশনে কাজ করছেন, তাদের কাছ থেকে নেওয়ার জন্য আর কি। ওকে, তো আমি আমার এলওআর যেমন আমার একাডেমিক দুইজন স্যারের কাছ থেকে নিয়েছিলাম, এবং একজন আমি আমার যে আমি যে অফিসে কাজ করতাম সেখান থেকে আমার ইমিডিয়েট সুপারভাইজার কাছ থেকে নিয়েছিলাম। আর একজন আমি কোলাবোরেটর হিসেবে বাইরের প্রফেসরের সাথে কাজ করতাম ইউএসএ, তো ওনার কাছ থেকে আমি নিয়েছিলাম। তো আমি 4টা এলওআর নিয়েছিলাম। তো ডিপেন্ড করে আপনারা কিভাবে নিবেন, বাট একাডেমিক অ্যাটলিস্ট 2জনকে রাখবেন যারা আপনার ডিরেক্টলি আপনার এডুকেশনের সাথে যারা রিলেটেড, তাদেরকে রাখবেন। তো সিভিটা কন্টিনিউয়াস আপডেট করবেন। ফোর্থ ইয়ারের সেম, জাস্ট আপনি যদি এখানে ফিফথ ইয়ার মাস্টার্স যদি করেন বাংলাদেশে, সেক্ষেত্রে এখানেও রেজাল্ট, কারণ মাস্টার্স কিন্তু 1 বছর বা সেমিস্টার যাদের আছে, তো মাস্টার্সের খুব কম সময় থাকে। তো এখানেও আপনাদের একাডেমিকটা চেষ্টা করবেন ভালোভাবে করার জন্য। দেন রিসার্চ, কন্টিনিউয়েশন রিসার্চ আসলে যখন শুরু করবেন তখন আপনি সেটা বের হয়ে আসতে পারবেন না, তাই আপনাকে কন্টিনিউশন করতে হবে আর কি। তো এটা মাস্টার্সের যে রিসার্চ যেটা আছে সেটা চেষ্টা করবেন এটাকে পাবলিশ করার জন্য। এখানে যদি যারা মাস্টার্সের পরে মানে মাস্টার্সের পরে পিএইচডি করতে চান, তারা হলো আপনার ফিফথ ইয়ারে হলো বসে মানে আপনার মাস্টার্সের অবস্থায় আপনার অ্যাপ্লিকেশন শুরু করতে হবে। কারণ আপনারা হয়তো জেনে থাকবেন ইউএসসিতে, যেমন আমি এবার আগস্টে আমার সাবজেক্ট থেকে আমার ক্লাস শুরু হয়েছে, আমি 9 তারিখে, কিন্তু আমার এপ্লিকেশনটা শুরু হয়েছে 2023-এর আগস্টের 15 তারিখে থেকে। অর্থাৎ 1 বছর আগে থেকে কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে। দেন অ্যাপ্লিকেশনের টাইমলাইনটা মোস্টলি ডিসেম্বর পর্যন্ত থাকে। কোনো কোনো ইউনিভার্সিটিতে নভেম্বরের 15 তারিখ থাকে, কোনো কোনো ইউনিভার্সিটিতে জানুয়ারি পর্যন্ত থাকে। তো সেক্ষেত্রে আপনার এই টাইমলাইনগুলো দেখে অ্যাপ্লাই করতে হবে। দেন ওনারা ইন্টারভিউ নেবেন, আপনার অ্যাপ্লিকেশন চেক করবেন, সবকিছু ঠিক থাকলে আপনাকে অফার দিবেন। তারপরে হলো আপনি জাস্ট মাঝখানে 1 বছর সময় থাকে। তো কেউ চিন্তা করবেন না যে আমি একেবারে মাস্টার্স করে তারপরে অ্যাপ্লাই করবো, তাহলে কিন্তু আপনাকে 1 বছর সময় বাংলাদেশে স্টে করতে হবে। তো এটাও করতে পারেন যদি কারো ইচ্ছে থাকে যে আমি 1 বছর জব করবো, দেন হলো আমি পিএইচডি করার জন্য আসবো। তো আমি এটা রেকমেন্ড করবো না, কারণ আপনি যতই আর্লি আসবেন ততই আপনার জন্য ভালো, কারণ আপনার হাতে সময় থাকবে। তবে একটা বিষয়, এখানে পিএইচডি স্টার্টিং এর কোনো এজ নাই। ব্যাচেলরের জন্য যেমন একটা বয়স থাকে, আপনার পিএইচডির জন্য এরকম কোনো বয়স নাই। ইভেন আমাদের সাথে আমি দেখেছি যে তাদের ছেলে হলো এখানে ক্লাসে পড়তেছে, কিন্তু তারা এখানে মাস্টার্স বা পিএইচডি করতেছে। তো এরকম কিন্তু আমাদের সাথে অনেকেই আছেন। তো মানে এটা আসলে এক্সাক্ট কোনো বয়স নেই, বয়স দিয়ে আসলে এটা স্টার্টিংটা আজকে থেকে আপনি করতে পারেন। যে যে জায়গায় থাকেন, যদি জবে থাকেন
তাহলে আপনার এই সুযোগটা আছে যে আপনি এখন শুরু করবেন। ওকে, তো জাস্ট আমি প্রিভিয়াস যে স্লাইডটাতে বলেছি, এটা হলো যে আপনার একটা লাইক রোড ম্যাপ আপনি করে রাখতে পারেন যে আমার একাডেমিক সিস্টেম, আমি এটা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার সবগুলো মিলে যাতে আমার একটা অ্যাভারেজ রেজাল্ট থাকে। রিসার্চ এক্সপিরিয়েন্স পাবলিকেশন, যেটা আপনারা সেকেন্ড ইয়ার থেকে এক্সপোজারটা শুরু করবেন, একেবারে থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে গিয়ে আপনারা চেষ্টা করবেন পাবলিকেশন করার জন্য। তো আমি আসলে যেহেতু রিসার্চ নিয়ে আসছি, আমি রিসার্চ পরে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স সেম। আপনি হয়তো থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার যখনই আপনি কাজ পাবেন, ইভেন হতে পারে কোনো আপনার প্রফেসরের সাথে কাজ করা, তার ল্যাবে কাজ করা। আমরা অনেকেই একটা ভুল করি যে যখন প্রফেসরদের সাথে ল্যাবে কাজ করি আমরা এটাকে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স হিসেবে দেখাই না, কিন্তু এটা কিন্তু একটা ভালো আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স। ইভেন এটা যদি আপনি থার্ড ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত করেন তাহলে কিন্তু আপনার 2 ইয়ার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স হয়ে যায়। তো এই ধরনের বিষয়গুলো আপনাদেরকে আগে থেকেই খেয়াল রাখতে হবে, এবং আপনার টেকনিক্যালি কিভাবে অ্যাপ্রোচ করবেন স্যারদের কাছ থেকে, যেটা আমি আসলে কাজ করতে চাই ইন্টারেস্টেড আপনার ল্যাবে। তো পরবর্তীতে স্যারদের কাছ থেকে আপনি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিয়ে নেবেন। তো স্টেটমেন্ট অফ পারপাস এটা টাইম নিয়ে করতে হয়। তো যদি ফোর্থ ইয়ারের পরে যদি যান, ফোর্থ ইয়ারের শুরু থেকেই আপনার এটা করা উচিত, বা মাস্টার্স পরে গেলে মাস্টার্সে করা উচিত। দেন স্ট্যান্ডার্ড টেস্ট লাইক এগুলো হয়তো আপনি যখন যাবেন, আমি বলবো যে আগে থেকে প্রিপারেশন নিতে কোনো সমস্যা নাই। আপনি এটা সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে বসে প্রিপারেশন নিতে পারেন, ল্যাঙ্গুয়েজ টেস্ট। বাট আপনি টেস্টটা দিবেন অ্যাটলিস্ট যাওয়ার খুব আগে আগে আর কি, অ্যাপ্লিকেশনের আগে আগে, কারণ এটা ভ্যালিডিটি থাকে। সিভি সেম, আপনি সেকেন্ড ইয়ার থেকে আপনার সিভিটাকে এনরিচ সাজাতে শুরু করবেন। দেন থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ারে গিয়ে আপনি এটাকে এনরিচ করবেন। ওকে, দেন রিসার্চ, যেহেতু আমাদের মেইন যে টপিক সেটা হলো যে রিসার্চ এক্সপিরিয়েন্স এবং পাবলিকেশন, তো এইটা আমরা আসলে কিভাবে করব। তো আমি যদি বলি যে আসলে আমার টাইম লাইনটা কোথায়, যারা এখন একেবারে ইউনিভার্সিটির শুরুতে আসছেন বিজ্ঞানের, আপনাদের জন্য একেবারে স্ট্যান্ডার্ড টাইম লাইন হলো সেকেন্ড ইয়ার থেকে আপনারা ফিফথ ইয়ার পর্যন্ত আপনারা এই সময়টা পাচ্ছেন। তবে একটা জিনিস বলবো যে আপনারা ফার্স্ট ইয়ারটাকে একটু এনজয় করবেন, কারণ ফার্স্ট ইয়ার চেষ্টা করবেন বিভিন্ন, কারণ আপনি যদি কাজ করতে না বুঝেন তাহলে পরিবেশ সম্পর্কে জানবেন না। তো ফার্স্ট ইয়ারটাতে চেষ্টা করবেন আপনার ইউনিভার্সিটির সব ফ্রেন্ডদের সাথে মিশার, বড় ভাইদের সাথে মিশার, স্যারদের সাথে মিশার। তো মানে আপনি যতটা এক্সপোজার আপনার যত বাড়বে, আপনি এক্সপিরিয়েন্স গুলো তাদের থেকে শুনবেন, তাদের সাথে আপনার প্রবলেমটা শেয়ার করবেন। তো ফার্স্ট ইয়ারে আমি মনে করি না যে এখানে আপনার রিসার্চের এক্সপোজার শুরু করার দরকার আছে, বাট তারপরও যদি চান ফাইন। বাট আমার কাছে মনে হয় যে সেকেন্ড ইয়ার থেকে আপনি জাস্ট এক্সপোজারটা শুরু করেন। তো আমি বলতেছি যে কিভাবে আপনার এঙ্গেজমেন্ট বা এক্সপোজারটা হবে। তো প্রথমত আপনাকে যারা হেল্প করবে সেটা হলো আপনার সিনিয়র। আপনার বুঝতে হবে যে আপনার কোন বড় ভাই বা কোন বড় আপু মানে আপনার যে টপিকস অফ ইন্টারেস্ট রিসার্চ করে তাকে আগে সিলেক্ট করতে হবে। দেন তাদের সাথে আপনার একটা শেয়ারিং, যে হ্যাঁ হ্যাঁ আসলে আমি এই টপিকসে কাজ করতে চাই। ঠিক আছে, তো আমি যেটা করেছিলাম, আমার যেমন আমি সেকেন্ড ইয়ারে বসে আমি এটা আমার তখন জাস্ট ভলান্টারি একটা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আমি এক ফিফথ ইয়ারের বড় ভাইয়ের সাথে কাজ করি। তো জাস্ট আমি জাস্ট ওখানে গিয়ে দেখলাম যে কিভাবে সে কোশ্চেনারিটা কিভাবে বানায় এবং কিভাবে ডাটা কালেক্ট করে। আমি মানে ভলান্টারি তার সাথে ডেটা কালেকশন এই ধরনের কাজে এনগেজ করি। এরপরে আমার ইন্টারেস্ট জানি যে কিভাবে অ্যানালাইসিস করে এটা করার জন্য। এরপরে আমি একটা সফটওয়্যার স্টার্ট আপে দিয়েছি। আপনারা যে কোনো একটা শিখতে পারেন, শুরুতেই প্রোগ্রামিং, হাই লেভেলের প্রোগ্রামিং দরকার নেই। আমি ইউএসএতে এসে যেটা দেখলাম, এখানে ইভেন আমাদের প্রফেসররাও বলেন যে 50% এক্সট্রাটা ইউজ করে, 50% আর ইউজ করে। তো আপনারা যে কোনো একটা শিখতে পারেন। ইভেন যারা এইচপিএস শিখতে চান সেটাও এনাফ। বিশেষ করে যারা সোশ্যাল সায়েন্স নিয়ে রিসার্চ করতে চান
পাবলিক হেলথ বা লার্জ ডেটা তাদের জন্য এসপি কিন্তু ভালো একটা সফটওয়্যার। কারণ আপনারা জাস্ট শুরু করতে পারেন, কারণ প্রতিটা সফটওয়্যারের সাথে কিছু রিলেভেন্স আছে, কিছু সিমিলারিটিস আছে। তো এটা আপনাদের ইনভেস্টমেন্টটা হবে সিনিয়রদের সাথে, এবং সিনিয়রদের সাথে বলবেন যে আমি যদি মিনিংফুল কন্ট্রিবিউশন করি অ্যাটলিস্ট যাতে একটা পেপারের মানে নাম দেওয়া হয় বা একটা অথরশিপের সিস্টেম করে দেয়, তো সেভাবেই আপনি কাজ করবেন। ঠিক আছে, তো আপনি এমনভাবে কাজ করবেন না যে জাস্ট গেলেন, জাস্ট একটু ল্যাবে দেখে আসলেন আর করলেন না শেষ, তাহলে তো আসলে মিনিংফুল কন্ট্রিবিউশন হলো না। তো মিনিংফুল কন্ট্রিবিউশন হতে হলে আপনাকে অ্যাটলিস্ট আপনাকে একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ টাইম এই রিসার্চে আপনাকে এক্সটেন্ড করতে হবে। তো সেইটা হলো আপনার সিনিয়রদের সাথে, এটা হয়তো আপনার স্টার্টিংটা এভাবে হতে পারে। দেন হয়তো আপনার ফ্যাকাল্টি, আপনার টপিকে যে সকল স্যাররা কাজ করে তাদের হয়তো বিভিন্ন ধরনের প্রজেক্ট থাকবে। তো এই প্রজেক্টগুলো জানবেন, হয়তো স্যারদের কাছ থেকে জানতে পারেন, বা প্রিভিয়াস স্টুডেন্ট ছিল বা রানিং স্টুডেন্ট যারা ছিল তারা হয়তো স্যারের টপিক জানে। তো ওই আপনার সিনিয়রদের সাথে জেনে নিলেন যে কোন ফ্যাকাল্টি বা কোন টিচার কি ধরনের কাজ করে। তো তাদের কাছ থেকে জেনে দেন তাকে অ্যাপ্রোচ করেন, স্যার আমি একটু ইন্টারেস্টেড, আমার এই ধরনের এক্সপোজার আছে, আমি হয়তো এটা আসলে সেকেন্ড ইয়ার থেকেও করতে পারেন বা থার্ড ইয়ার ফোর্থ ইয়ার যখন আপনার একটু আইডিয়া হবে, তো তখন থেকে আপনার কাজ করা শুরু করলেন। তো স্যারদের বিষয়টা হলো এরকম যে তারা কিন্তু আপনি যদি একটা মিউচুয়াল কন্ট্রিবিউশন করেন ওখান থেকে পেপার করলে স্যারদেরকে বললে তারা দিয়ে দেয়, আমি যতটুকু বাংলাদেশ পার্সপেক্টিভে জানি। তো আই থিঙ্ক আপনারা যদি এখানেও খুব ভালো একটা কাজ করেন তাহলে এখানে আপনারা অথরশিপ হয়ে যাওয়ার চান্স আছে। দেন বলবো যে টিম ওয়ার্ক, আপনি যখন একটা কিছু করতে পারবেন তখন দেখবেন যে আপনাকেই সবাই খুঁজবে, হ্যাঁ ভাই আসলে আমিও কাজ করতে চাই, আমিও শুরু করতে চাই। তো আপনারা যদি একটা টিম তৈরি করেন, টিম এমন না যে আপনার ব্যাচমেটের সাথে হতে হবে, সিনিয়র জুনিয়র সবাইকে দিয়ে আপনারা একটা টিম তৈরি করতে পারেন। ওই টিমে আপনারা যদি থাকেন 5টা টপিকস মাথায় নিয়ে কিন্তু চিন্তা করতে পারছেন। তো ইভেন এমনও হতে পারে যেটা আমিও করেছি, আমাদের একটা টিম ছিল। তো ওখানে আমরা মানে 3 জন হয়তো 3টা টপিক সিলেক্ট করতাম, দেন আমরা 3জনের কাজে হেল্প করতাম। তো এভাবে করে কিন্তু আপনার রিসার্চটা যেটা হবে সেক্ষেত্রে আপনার রিসার্চের আউটপুটটা খুব তাড়াতাড়ি আসবে। কারণ আপনি যদি একটা পেপার নিয়ে পড়ে থাকেন, হয়তো দেখা গেল যে 1 বছরেও আপনার একটা পেপার আসলো না। বাট আপনি যদি 3জনের সাথে মিলে 3টা কাজ করেন, তখন আপনি আস্তে আস্তে করেন, 3টা দেখা গেল যে 1 বছর পরে আপনার 3টা পেপার চলে আসে। তো এইভাবে টিম ওয়ার্ক করতে পারেন। ইভেন যে এখন যে আপনাদের যে অর্গানাইজেশন বিভিন্ন ইউনিভার্সিটির অনেকে আছেন, তো আপনাদের আমি ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে দেখেছি যে এখনকার যারা স্টুডেন্ট আছেন এরা খুবই ইন্টারেস্ট রিসার্চের প্রতি। তো বিভিন্ন ধরনের অর্গানাইজেশন ক্লাব রিসার্চের উপরে আছে। তো এই সকল অর্গানাইজেশনটা আপনারা ট্যাগ হয়ে টিম ফর্ম করে কাজ করতে পারেন। তো ইন্টার্নশিপ অ্যান্ড রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবেন। আমি আমার কোভিডের সময় আমার আইটি ইঞ্জিনিয়ারিংটা আমার ফার্স্ট ইন্টার্নশিপ ছিল। তো এটা জাস্ট আমি যখন অনার্স আমার এরকম আমার রেজাল্ট হয়নি তখন আমি ইন্টার্নশিপটা শুরু করি। তো ইন্টার্নশিপ 2 মাসের ছিল। 2 মাস 10 দিনের মাথায় আমাকে তারা এখানে পজিশন অফার করে এমপ্লয়ি হিসেবে। তো এরপরে আমি কিন্তু ওখানে এমপ্লয়ি হিসেবে বেশ কিছুদিন কাজ করে আছি। আমার মাস্টার্সের আগ পর্যন্ত মানে পরীক্ষা দেওয়ার জন্য আমি রিজাইন দিয়ে চলে আসি। তো দেখেন আপনি ইন্টার্নশিপ বিষয়টা হলো এরকম, এটা নন পেইড হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে পেইড হয়। তো আপনি নন পেইডটা নিতে পারেন, নিয়ে জাস্ট আপনার এক্সপোজার হন, আপনি জানেন যে কিভাবে ওনারা কাজ করে। একটা অর্গানাইজেশনে কাজ করতে গেলে ওনাদের অনেক ধরনের রুলস রেগুলেশন থাকে। বাট আপনি যখন একটা নিজের কাজ থেকে বের হয়ে যখন একটা অর্গানাইজেশনে কাজ করবেন, তখন দেখবেন যে ওনারা কোড অফ ইথিক্স ফলো করে, অনেক ধরনের ওনাদের পলিসি রিলেটেড বিষয় থাকে। তো এই বিষয়গুলো জানার দরকার আছে। তো সেক্ষেত্রে আপনারা মানে নিজেরাই যে কাজ করবেন
এরকম না, চেষ্টা করবেন যে কোনো একটা অর্গানাইজেশন নিয়ে পাবলিশিং অফ ডিজার্টেশন অ্যান্ড থিসিস। অবশ্যই এটা চেষ্টা করবেন যে আপনার যে পাবলিকেশন সেটা মানে আপনি থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারে যে হয়তো এটা আমি আমি আমাদের ইউনিভার্সিটিতে ফোর্থ ইয়ারে এবং মাস্টার্সে ছিল, আমি জানি এটা অন্য ইউনিভার্সিটি কিরকম। তো ডিজার্টেশন ছিল আমাদের ব্যাচেলরে, ছিল মাস্টার্সে। তো আমাদের এখানে একেবারে সেম ভাবে কাজ করতে হয়, ডিজার্টেশন একটু ছোট থাকে, থিসিসটা একটু বড় থাকে। তো এইখানে আমরা আমাদের স্টুডেন্টরা অনেকেই এটা করে যে তারা রিসার্চটা খুবই সুন্দরভাবে শুরু থেকে করে এবং তারা পাবলিকেশনের চেষ্টা করে, এবং আমি এটা অ্যাপ্রিসিয়েট করি। কারণ আপনি আপনার যে পাবলিকেশন হবে এটা কোথা থেকে হবে? আপনি যেহেতু এইখানে কাজ করতেছেন, আপনি দুইটা স্টাডি করতেছেন, দুইটা রিসার্চ করতেছেন, এই দুইটা রিসার্চ থেকে আপনি কিন্তু মাল্টিপল পেপার চাইলে করতে পারেন যদি টেকনিক্যালি আপনি ওভাবে আপনার রিসার্চটা ডিজাইন করেন। তো সবাইকে বলবো যে আপনারা যারা ইনিশিয়ালি আছেন আপনারা চেষ্টা করবেন যে আপনাদের ডিজার্টেশনটাকে পাবলিশ করার জন্য। ওকে, এরপর সর্বশেষ যেটা হলো যে কোলাবোরেশন। যদি আপনার ভালো একটা এক্সপোজার হয় ফোর্থ ইয়ার ইভেন মাস্টার্সের পরে, আপনি দেখবেন যে অনেক ধরনের অর্গানাইজেশন আপনার সাথে কাজ করতে চাইবে, আপনি তাদের সাথে কাজ করতে চাইবেন। ইভেন আপনি ইন্টারন্যাশনালও কোলাবোরেটর হিসেবে কাজ করতে পারেন। আমি যেমন কোভিডের সময় আমি 7টা স্টাডিতে, যেটা মাল্টি কান্ট্রি এপিডেমিওলজিক্যাল রিসার্চ, অর্থাৎ একই সাথে বিভিন্ন দেশের রিসার্চগুলো হচ্ছে। তো একটা স্টাডি ছিল ইন্টারন্যাশনাল টেক সার্ভে, আর একটা ছিল ইন্টারন্যাশনাল কোভিড মেন্টাল হেলথ, দেন একটা ছিল ওয়ার্ক রিলেটেড প্রবলেম। তো এরকম এই স্টাডিগুলো একটা ছিল এরকম, যেটা একই সাথে 45টা দেশে হয়েছে, একটা ছিল 27টা দেশে হয়েছে একই সাথে। তো এই ধরনের কাজে যদি আপনারা এঙ্গেজমেন্ট হন, এদের কোশ্চেনিয়ারটা অনেক বড় থাকে এবং এটা থেকে অনেকগুলো পাবলিকেশন তারা করে। তো কন্টিনিউয়াসলি এটার রুলস হলো এরকম, আপনি কোলাবোরেটর হিসেবে কাজ করলে আপনাকে আপনার যে নাম আছে নামের মানে অর্ডার হিসেবে আপনাকে অথরশিপটা দেওয়া হয়। কারণ যেহেতু আপনি যে কোলাবোরেটর হিসেবে ডেটা কালেক্ট করে দিচ্ছেন বা আপনি কোনো একটা পার্ট লিখে দিচ্ছেন, তো এরকম করে আপনি এটা করতে পারেন। ঠিক আছে, তো দেখছেন অনেক যেমন মালয়েশিয়া থেকে আমার প্রফেসর মোহাম্মদ ইউনিভার্সিটি, তো উনি আমাকে একবার লিঙ্কডিনে নক দিয়েছিলেন যে এরকম আপনি তো এই টপিকে কাজ করেন, আমার একটা রিসার্চ আছে, তো এইটার ডিসকাশনটা লিখতে হবে, তো তাহলে মানে আপনি অথর হিসেবে কন্ট্রিবিউট করতে পারবেন। তো তখন আমি আসলে রেসপন্স করি এবং পরবর্তীতে ওটা আসলে ভালো একটা জার্নালে পাবলিশ হয়। তো এই ধরনের কাজগুলো যখন আপনি করবেন তখন, কারণ আপনি যখন লিঙ্কডিনে এটা পোস্ট করবেন বা রিসার্চে তারপরে গুগল স্কলারে যখন পোস্ট করবেন, তখন তারা আসলে দেখবে যে সিমিলার রিলেটেড যারা কাজ করে, তখন তারা আপনাকে এটা একটা নেটওয়ার্ক হয়ে যায়। ঠিক আছে, তো যদি আপনি ভালো একটা কাজ করেন তখন আপনি এই ধরনের একটা ইমেল পাবেন যে হ্যাঁ আমি এই কাজ করতেছি, আপনি কি এই কাজে আমাকে হেল্প করবেন। তো কোলাবোরেশনটা হলো এরকম। তো এই ধরনের কাজ করলে আপনার মানে নাম্বার অফ পাবলিকেশন মানে খুব তাড়াতাড়ি হয়। তো আমি এটা ম্যান্ডেটরি না সবার জন্য, জাস্ট আমি মানে এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম যে কোলাবোরেশনটা হলো একেবারে আপনি যখন সবকিছু বুঝবেন, ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার হবেন, মানে একেবারে এ টু জেড কিভাবে করে, তখন আপনি কোলাবোরেশনের বিষয়ে যাবেন। তো ফাইনালি আসলে আমি মনে হয় সময় বেশি নিয়ে নিচ্ছি। এটা হলো যে একেবারে লাস্ট আমার স্লাইড। তো কিভাবে হলো যে আমরা রিসার্চটা একেবারে এ টু জেড শুরু করব। তো প্রথমে আমার ডেভেলপিং রিসার্চ ইন্টারেস্ট। ঠিক আছে, তো আপনি এটা অলরেডি আমি বলে ফেলছি যে ফার্স্ট ইয়ার থেকেই আপনি কনটেক্সটটা বুঝতে হবে, গোল সিলেক্ট করতে হবে, এবং সেকেন্ড ইয়ার থেকে আপনি অলমোস্ট আপনি শুরু করে ফেলবেন যে আপনি কোন টপিকসে কাজ করবেন। ওকে, তো আপনি আপনার এক্সপ্লোর করবেন শুরুতে যে ব্রড টপিক ইউর ফিল্ড, লাইক আপনি কোন টপিকসে আপনি কাজ করতে চান, এবং আপনি ওই রিলেটেড কোনো অনলাইন কোর্স করতে পারেন, বা দেখা যাচ্ছে যে আপনার বিভিন্ন ধরনের অর্গানাইজেশন কিন্তু এই টপিকটাকে মানে শর্ট কোর্স অফার আছে, সেটাও করতে পারেন, বা রিসার্চ মেথড
করতে পারেন জানার জন্য। দেন আপনি আইডেন্টিফাই করলেন যে কোন টপিক আপনার জন্য সুইটেবল। এরপরে হলো যে এই ধরনের রিসার্চের সাথে আপনার নিজেকে এনগেজ করা। তো এখানে আমি বলেছি, তো তারপরেও আমি হাইলাইট করে দিলাম যে লাইক আপনি এখানে জয়েন্ট রিসার্চ গ্রুপ, আপনি রিসার্চ গ্রুপের সাথে জয়েন হতে পারেন। দেন হলো আপনার আরো আইডিয়া নেওয়ার জন্য আপনি সেমিনারের সাথে বা অনেক সময় গেস্ট লেকচার হয়, তো সেটা আপনি বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি ধরনের বেশি থাকে। পাবলিক ইউনিভার্সিটিতেও এখন মানে বিভিন্ন ধরনের সেমিনার এগুলো করছে। তো আপনারা চেষ্টা করবেন এগুলোর সাথে এনগেজ হওয়ার জন্য। তারপর হলো ইম্পর্টেন্ট একটা বিষয় হলো যে একজনকে মেন্টর, কারণ আপনি চাইলেই হয়তো একটা রিসার্চ কন্ডাক্ট করতে পারবেন না, বিশেষ করে যারা হিউম্যান নিয়ে রিসার্চ করবেন বা অ্যানিমাল নিয়ে রিসার্চ করবেন, তাদের ক্ষেত্রে ফিজিক্যাল অ্যাপ্রুভালের বিষয় থাকে। তো সেই ক্ষেত্রে আপনার একজন ফিজিক্যাল অ্যাপ্রুভাল নিতে হবে। তো ডেফিনেটলি আপনাকে কিন্তু একজন ফ্যাকাল্টির সাথে বা আপনার একজন স্যার বা ম্যাডামের সাথে এনগেজ হওয়া, তো তার তার কাছে জিজ্ঞেস করা যে আমি আসলে এই টপিকে কাজ করতে চাই, তো কিভাবে আমি শুরু করবো, বা তার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করা। তো ইভেন আপনি এটা যদি সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে করেন, ফোর্থ ইয়ারে তাকে আপনি সুপারভাইজার হিসেবে বা মাস্টার্সের সুপারভাইজার হিসেবে আপনি নিতে পারেন। দেন হলো ডেভেলপ রিসার্চ স্কিল। আপনি রিসার্চ স্কিলের আসলে অনেক ধরনের রিসার্চ ম্যাথমেটিক্যালিতে অনেক ধরনের স্টেপ আছে। আপনার শুরুতে হলো কনসেপচুয়ালাইজেশন, অর্থাৎ কিভাবে আপনি একটা টপিক সিলেক্ট করবেন, আপনি রিসার্চ গ্যাপ আইডেন্টিফাই করবেন, রিসার্চটা রিভিউ করবেন, রিসার্চ কোশ্চেন তৈরি করবেন, দেন আপনি হাইপোথেসিস ডেভেলপ করবেন, আপনার রিসার্চ ডিজাইন করবেন, ডেটা কালেকশন করবেন, প্র্যাকটিস করবেন, ল্যাব টেস্ট করবেন, দেন আবার অ্যানালাইসিস করবেন, রিপোর্ট রাইটিং করবেন, তারপরে পাবলিশ করবেন। তো অনেক ধরনের এখানে ভিতরে আমি যে তাড়াতাড়ি করে বললাম, এই রিসার্চ অনেক ধরনের যেমন অ্যানালাইসিস একটা বিষয়, আপনি কিভাবে রিসার্চটা রিভিউ করবেন, সব প্রতিটা স্টেপ আপনার স্কিল দরকার। স্কিলগুলো হলো আপনি এখানে শিখবেন। তো এখানে আমি তো এমফাসিস করেছিলাম যে সেই রিসার্চ মেথড কোর্স যদি আপনি আপনার কোর্সে কোথাও থাকে, ডিপার্টমেন্টকে অফার করেছে, তো সেটা নিয়ে আদারওয়াইজ অনেক ধরনের অর্গানাইজেশন তারা এটা অফার করে থাকে, আপনারা সেটা নিতে পারেন। দেন ভলান্টিয়ার ফর ডেটা কালেকশন অর অ্যানালাইসিস, আপনি ভলান্টিয়ার হিসেবে কোথাও ডেটা কালেকশন বা অ্যানালাইসিস করতে পারেন বা ল্যাবে কাজ করতে পারেন। তো ডেটা কালেকশন মিনস যে সবসময় ফিল্ডে হতে হবে এরকম না, আপনি স্যাম্পল এনে ল্যাবেও টেস্ট করতে পারেন। তো দুটাই মিস করে। দেন স্টার্ট ইন্ডিপেন্ডেন্ট রিডিং এবং প্রসেস, সবাই চেষ্টা করবেন অ্যাটলিস্ট প্রতিদিন যারা রিসার্চ নতুন নতুন পেপার পড়ার জন্য। এখন বিভিন্ন ধরনের রিসার্চ হয়, অনেক ধরনের রিসার্চ হয়, তো সেই ধরনের রিসার্চ আপনার শুরুতে পড়া শুরু করেন, হয়তো আস্তে আস্তে দেখবেন যে পড়তে ভালো লাগছে। তো আপনার পড়তে হবে একটা রিসার্চ পেপার, পড়ে বুঝতে হবে যে প্রতিটা কিভাবে এমন একটা রিপ্রোডাকশন মেথড, অ্যানালাইসিস, তারপরে ডিসকাশন এগুলো কিভাবে করে সেটা আপনি পড়লে বুঝবেন। এখানে আমি প্ল্যান স্মল প্রজেক্ট অর রিসার্চ রিভিউ, আপনি একটা ছোট প্রজেক্ট হাতে নিতে পারেন যে আপনি একটা রিসার্চ করতে চাই, দেন ওই রিলেটেড রিসার্চের রিভিউ করা এবং প্র্যাকটিস ট্রেনিং কোশ্চেন এক্সিস্টিং রিসার্চ কেস করা, সামারাইজ করা, দেন আপনি যে ফাইন্যান্সটা পেলেন, তো দেন হলো আপনার পাবলিকেশনে যাওয়া আছে। তো প্রতিটা স্টেজেরই অনেক বড় মানে বড় বড় ধরনের গ্যাপ আছে, জায়গা আছে নিজেকে ডেভেলপ করা। তো ওই জায়গাটাতে আপনারা চেষ্টা করবেন যে কিভাবে নিজেকে এনরিচ করা এটা শুরু করুন। তো এই ছিল যারা একেবারে আর বিশেষ করে যারা এখন টেস্ট করে ফেলছে তাদের ক্ষেত্রে আমি বলবো যে রিসার্চ কিন্তু
এঙ্গেজ হওয়াটা পসিবল না, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনার থিসিস এবং আপনার যে অনার্সের ডিসার্টেশন দুইটাকে আপনি পাবলিকেশন করার চেষ্টা করতে পারেন। এক, তো এটা কিভাবে করবেন, এটা হয়তো যারা এখন আপনার জুনিয়র আছে বা আপনার যেন ব্যাচমেট সিনিয়র, তারা যারা কাজ করতেছে রিসার্চে তাদের সাথে শেয়ার করা যে হ্যাঁ আমার এই টপিকটা দিয়ে আমি এখন পাবলিশ করতে চাই, এটা করতে পারেন। আর যদি মনে করেন যে না আমার আসলে ওভাবে কিছু কালেকশন হয়নি, আমার কাজটা ভালো হয়নি, সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, যারা এখন কাজ করে তাদের সাথে এঙ্গেজ হওয়া, যে আমি আসলে আমার গ্যাপ আছে, আমি শিখতে চাই, জানতে চাই, আমি এখন থেকে কাজ করতে চাই, এটা করতে পারেন। ইভেন আমি সিস্টেমেটিক রিভিউ বা লিটারেচার রিভিউ বলবো না, কারণ এগুলো একটু টাইম কনজিউমিং এবং মানে যাদের ডেটা নাই তারা হয়তো সেকেন্ডারি ডেটা নিয়েও কাজ করতে পারে। ইভেন বাংলাদেশে অনেক ধরনের দেখবেন যে সেকেন্ডারি ডেটা থাকে, ওই ডেটাগুলো নিয়ে অ্যানালাইসিস করতে পারে। তো কারণ যেহেতু আপনারা অলরেডি আপনাদের একটা সময় পার করে যাচ্ছেন, এখন খুব সময় পাবেন না, তো এই সময়টাকে জাস্ট আপনি একটা চেকলিস্ট করে দেখেন যে আপনার কোন কোন জায়গায় আপনার লাগবে, ইমপ্রুভমেন্টের জায়গা দরকার আছে, তো সেই সেই জায়গাতে আপনি ফোকাস করে আপনি জাস্ট চেকলিস্টটা দেখেন কি কি লাগবে। আপনার যদি টেস্ট স্কোর লাগে টেস্ট স্কোর দিতে হবে। আপনার যদি মনে হয় যে একটা ওয়ার্কিং এক্সপিরিয়েন্স দরকার, আপনি একটা ওয়ার্কিং এক্সপিরিয়েন্স নিয়ে নেন, কোথাও অ্যাপ্লাই করেন, সেখানে অ্যাড হয়ে দেন আপনার এই কাজগুলো আস্তে আস্তে করে আপনি চেকলিস্টটা ডেভেলপ করে ফেলেন। কারণ আপনি যতই বসে থাকবেন ততই আপনার পিছিয়ে থাকবেন। তো চেষ্টা করেন ওই চেকলিস্ট ধরে ধরে আগানোর জন্য। এরপরে আসছি যে আসলে রিসার্চের জায়গাটা কোথায়। আমি মানে আমার প্রতিটা ইন্টারভিউ যখন হয়েছে, আমি লাস্টের দিকে আসলে তারা বলে যে আপনার জানা আছে কিনা বা আপনার কোনো কোয়ারি আছে কিনা। তখন মানে আমি সব ইন্টারভিউতে আমি দুইটা তিনটা প্রশ্ন করতাম। তার মধ্যে একটা প্রশ্ন করতাম যে আসলে কোর ক্রাইটেরিয়া গুলো কি কি, একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টকে আপনাদের প্রোগ্রামে সিলেক্ট করার জন্য কোর ক্রাইটেরিয়া গুলো কি। দেন হয়তো আমি জিজ্ঞেস করতাম যে রিসার্চ ইন্টারেস্ট সম্পর্কে, প্রজেক্টটা সেরকম। তো এখানে দেখেন সবাই সেম, মানে আমাকে যেটা মানে রিপ্লাই দিচ্ছে এরকম যে সিমিলার রিসার্চ ইন্টারেস্ট, রিসার্চ এক্সপিরিয়েন্স, পাবলিকেশন, দেন ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, দেন এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড। অর্থাৎ আপনি যদি সেম টপিকসে পড়াশোনা করে গিয়ে সেম টপিকসে অ্যাপ্লাই করেন পিএইচডির জন্য, এটা খুবই কনভিনিয়েন্ট আর কি। দেন টেস্ট স্কোরের ক্ষেত্রে কেউই বলেনি, কারণ টেস্ট স্কোরটা হলো এরকম যে এটা একটা রিকোয়ারমেন্ট। অর্থাৎ আপনি একটা ফর্ম তুলতে গেলে আপনার ইউনিভার্সিটি হলো টেস্ট স্কোর থাকা লাগবে, যে হয়তো আইএলটিএস 7 থাকতে হবে বা আইএলটিএস 6.5, এটা একটা রিকোয়ারমেন্ট ফর্ম তোলার জন্য। আর একটা বিষয় হচ্ছে এখানে তো ইন্টারন্যাশনাল যারা স্টুডেন্ট তাদের জন্য স্পেশালি এই রিকোয়ারমেন্ট, আর যারা এখানকার স্টুডেন্ট থাকে তাদের জন্য কিন্তু এই ল্যাঙ্গুয়েজ টেস্টের রিকোয়ারমেন্টটা থাকে না। সেক্ষেত্রে এটা মানে এটা নিয়ে আপনারা অবশ্যই ভালো একটা এক্সপ্লোর করার চেষ্টা করবেন, কিন্তু যারা একেবারে মানে সময় নেই, আপনারা একটা টেস্ট এক্সপ্লোর করলে ফেলেন, যেটা আসলে রিকোয়ারমেন্ট। তো যেটা আপনাদের জন্য কনভিনিয়েন্ট হয়, বাট ফোকাস করেন ওই সব জায়গায়। এসওপি, তারপরে এলওআর এর কথা ওনারা বলছেন যে ভালো একটা এসওপি, এটা খুবই ইম্পর্টেন্ট, যে কারণ আপনি কি নিয়ে কাজ করবেন সেটা এসওপি থাকে। এবং এলওআরটা অনেক ইম্পর্টেন্ট, কারণ আপনার যদি কোনো জায়গায় ল্যাকিংস থাকে, ওটা হলো এলওআরে যদি স্যাররা আপনাকে ভালোভাবে রেকমেন্ড করে দেয়, তখন এই জায়গাটাতে মানে আপনার জন্য প্লাস পয়েন্ট থাকে। তো এতটুকুই। তো যেহেতু সময়ের সংক্ষিপ্ত, তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। প্রশ্নটা পরে নেওয়া উচিত। ভাই আমার একটা কোয়েশ্চেন ছিল। আচ্ছা, আমি শেয়ারটা বন্ধ করি। ওকে, সাইদ মাইনুদ্দিন ভাই, আপনি একটু থাকেন আমাদের সাথে, আপনি কোশ্চেনটা একটু পরে করেন, আপনি নোট করে রাখেন, আমাদের আরো গেস্ট আছে তো ওনারা ওনারা কথা বলবেন, আমাদের কোশ্চেনের অ্যান্সার থাকবে শেষে।
সো থ্যাংক ইউ সো মাচ সাইফুল ভাই, আপনার এত সুন্দর একটা একদম শুরু থেকে বিগিনার ফার্স্ট ইয়ার থেকে একদম মাস্টার্স পর্যন্ত একটা গাইডলাইন দেওয়ার জন্য। আমি তারপরে হচ্ছে চলে যাচ্ছি হচ্ছে সানি ভাই। হ্যাঁ, আমি শেষ করি, আমার একটু ব্যস্ততা আছে, আমি যেতে হবে আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আম, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাই। আচ্ছা, ওকে। আমি আসলে সাইফুল যেরকম একটা সুন্দর গাইডলাইন দিল সবকিছু নিয়ে একদম ফার্স্ট ইয়ার থেকে শেষ পর্যন্ত, আমি একটু ভিন্নভাবে কথা বলতে চাচ্ছি। আমি আসলে এখানকার পরিস্থিতি নিয়ে কথা বলতে চাচ্ছি, যেহেতু এই রিসার্চটা টপিকটাই হচ্ছে এরকম যে আমরা ক্যাম্পাস থেকে এখানে কিভাবে এসে কি করতে পারি। তো আমি এখানে আসলে আমি যে মেইন ডিফারেন্সটা আসলে বুঝতে পারছি, আমরা যখন ক্যাম্পাসে কাজ করছি, ক্যাম্পাসে রিসার্চ করছি নিজেরা নিজেদের উদ্যোগে বা আমাদের স্যারদের সহযোগিতায়, সেখান থেকে এখানে আসার পরে কি ডিফারেন্সটা আমি আসলে ফিল করছি, সেগুলোর কিছু, সবগুলো আমি হয়তো সম্ভব না, বাট কিছু জিনিস আমি আজকে একটু শেয়ার করবো। সো আমি আসলে যখনই আসছি আমি সবসময় চিন্তা করতাম যে আসলে কি আমেরিকাকে আসলে আজকে আমেরিকা করছে, এবং কেন আমেরিকান এডুকেশন পৃথিবীর সবার কাছে এত বড়, মানে এতটা বেশি গ্রহণযোগ্য। তার পেছনে কারণ হচ্ছে আসলে এই ডিফারেন্সটা, এরা আসলে ডিফারেন্স মেক করার চেষ্টা করে ইন এভরি সেন্স। তো প্রথমে আসি, আমি যখন এখানে আসলাম আমি প্রথম জিনিস যেটা দেখলাম সেটা হচ্ছে দ্য অ্যাভেলেবিলিটি অফ রিসোর্স। একটা রিসার্চ কন্টিনিউ করতে গেলে সবার আগে যেটা জরুরি সেটা হচ্ছে রিসোর্স, এবং সেটা কেবলমাত্র ফিজিক্যাল রিসোর্স না। এটা হতে পারে ফিজিক্যাল রিসোর্স বলতে আমি বোঝাচ্ছি কোনো একটা কম্পিউটার, কোনো একটা ল্যাব ফ্যাসিলিটিস বা ল্যাবের বিভিন্ন জিনিসপাতি। এর বাইরেও ওরা আপনার ইন্টেলেকচুয়াল রিসোর্স, ওরা আপনাকে মেক শিওর করবে, ইফ ইউ আর স্টুডেন্ট এন্ড ইফ ইউ আর রিসার্চার, ওরা আপনাকে মেক শিওর করবে যে ইউ শুড হ্যাভ অল কাইন্ড অফ রিসোর্স ইউ নিড, অল। সো এখানে আপনার সব ধরনের কম্পিউটার ফ্যাসিলিটি থেকে শুরু করে ইন্টেলেকচুয়াল ফ্যাসিলিটি, যেমন কেউ একজন কোন একটা বিষয়ে আগ্রহী, ওরা হচ্ছে ওই ধরনের এক্সপার্ট ওদের ডিপার্টমেন্টে বা ওদের ফ্যাকাল্টিতে যদি থাকে, ওরা চেষ্টা করে ওই ধরনের সব ধরনের এক্সপার্টকে রাখা। যেমন আমি স্ট্যান্ডার্ড মানুষ যেগুলো এগুলো নিয়ে কাজ করছে, আমার অনেক এক্সাম্পল, হয়তো আমার কাজ সরি বলতে তো বলতে চাচ্ছি যে কেউ একজন হয়তো লঙ্গিটিউডাল ডেটা অ্যানালাইসিস নিয়ে আগ্রহী, হয়তো জিআইএস নিয়ে আগ্রহী, রিমোট সেন্সিং নিয়ে আগ্রহী। তো যখন ওরা যখন রিমোট সেন্সিং নিয়ে কোনো রিসার্চ করে, ওরা চেষ্টা করে যে যত ধরনের রিসোর্স আছে রিলেটেড, জিআইএস রিলেটেড, পাবলিক হেলথ রিলেটেড, ওরা সব ধরনের রিসোর্সকে আপনার হাতের দোরগোড়ায় নিয়ে আসার চেষ্টা করে, যাতে আপনার মানে আপনি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারেন। সো এই ইন্টেলেকচুয়াল সাপোর্টটা অনেক জরুরি। আপনি যদি জানেন যে আমার এখানে প্রবলেম হচ্ছে আর আমার জন্য এই ধরনের একটা রিসোর্স আছে, এই প্রফেসর এটা ভালো জানে, ওই প্রফেসর ওটা ভালো জানে, ওই প্রফেসর ওটা ভালো জানে, আপনি যদি এটা জানেন তাহলে আপনার জন্য কাজ করানো অনেক সহজ হয়েছে। সো ওরা চেষ্টা করে এই জিনিসটা করতে। এখন আপনার ফ্যাসিলিটিস আমাদের জাহাঙ্গীরনগরে হয়তো সেই জিনিসটা নাই, সেই ধরনের ইন্টেলেকচুয়াল রিসার্চ নাই, সে কারণে কিন্তু আপনারা এই ক্লাবগুলো করবেন। ক্লাব করলে আপনারা দেখবেন যে বিভিন্ন জায়গার মানুষজন আপনারা একসাথে হচ্ছে, আপনারা একজন আরেকজনকে জানতেছেন, তখন একজন আরেকজনের ইন্টেলেকচুয়াল যে রিসোর্সটা আছে সেটাকে ইউজ করার চেষ্টা করবেন, এটাই হচ্ছে আসলে জরুরি। সো অন দ্য আদার হ্যান্ড ফিজিক্যাল লাইক কম্পিউটার ফ্যাসিলিটিস এগুলো ওরা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করে। দিস ইজ নাম্বার ওয়ান ডিফারেন্স। সবচেয়ে বড় ডিফারেন্স হচ্ছে থট প্রসেস। আমরা আমাদের যে থট প্রসেসে আগাই, আমার কাছে মনে হয় যে থট প্রসেস দিয়ে আমরা আমাদের আমি আমার পার্সোনাল বলতে পারি যে আমার যে থট প্রসেস ছিল দেশে থাকতে রিসার্চ নিয়ে সবকিছু নিয়ে,
তার রাতে দিনে তফাৎ আমি এখানে এসে দেখছি। এদের থট প্রসেস অনেক পরিমাণে জাস্ট কোন একটা থট প্রসেস না, ওদের থট প্রসেস আসলে আমি যদি বলি ছবি, আমাদের থট প্রসেস হচ্ছে এরকম যে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ছবি দেখতেছেন, আমাদের থট প্রসেস এরকম, আর ওদের থট প্রসেস রিয়েলি এরকম, এক্স্যাক্টলি এরকম। আমরা জানি যে এই ছবির মতো আমরা এগুলো কিন্তু সবাই জানি যে ওকে আমরা রিসার্চ করতে গেলে আমরা একটা টপিক নির্ধারণ করব, ন্যারো করব, গ্যাদার করব, ক্রিয়েট করব, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এরা এটাকে রিয়েলি মিন করে, ওরা এটাকে একদম স্টেপ বাই স্টেপ ফলো করে, এবং ওদের এই স্মার্ট থট প্রসেসটা অনেক জরুরি। ওরা ওরা আসলে গাধার মতো খাটে না, কোনোভাবেই ওরা গাধার মতো খাটে না, ওরা গাধার মতো ঘুরি ঘুরি লিটারেচার রিভিউ লেখে না, গাধার মতো সবকিছু লেখে না, ওরা গাধার মতো ডেটা অ্যানালাইসিস করে না, ওরা সবকিছু স্মার্টলি চিন্তা করে, এবং সব কোনো কাজে নামার আগে ওরা তার পেছনে অ্যাটলিস্ট একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ টাইম চিন্তা করে যে কিভাবে আমি এই রিসার্চের কাজটাকে ডিজাইন করব, কিভাবে আমি এটাকে নিয়ে আগাবো, হ্যাঁ, এবং স্মার্টলি করে। দ্যাটস একজন পিএইচডি স্টুডেন্ট হিসেবে, একজন পিএইচডি স্কলার হিসেবে আমাদের এটা একটা বড় স্কিল যেটা আমরা এখানে এসে শিখি, বা একজন রিসার্চারের এটা অনেক বড় স্কিল যে ক্রিয়েটিভ থট প্রসেস ডেভেলপ করা। আমরা আসলে বেশিরভাগই বাংলাদেশে থাকতে আমাদের প্রফেসর, আমাদের স্যাররা আমাদের টপিক দিয়ে দেয়, আমরা টপিক নির্ধারণ করে ফেলি, বা কোনো এক বড় ভাই হেল্প করে, এই করে সেই করে, দ্যাটস ওকে, দ্যাটস রিয়েলি ওকে ফর দি ইনিশিয়াল স্টেজ। কিন্তু আজ পিএইচডি বা আপনি যখন গ্রাজুয়েট স্কুলে আসবেন, আপনাকে আসলে সবার আগে দেখতে হবে যে আপনার থট প্রসেসের ডেভেলপমেন্ট কতটুকু হচ্ছে, আপনি কিভাবে থট প্রসেসটাকে কত স্মার্টলি আপনার থট প্রসেস আগাচ্ছেন, আপনি কিভাবে স্মার্টলি একটা প্রবলেমকে ডিল করতেছেন, চিন্তা করতেছেন। এই চিন্তার প্রসারটা অনেক বেশি জরুরি। আপনার এগুলো রিলেটেড টু ইউর ইন্টেলেকচুয়াল প্রপার্টি। আপনি থ্রু রিসার্চ, থ্রু 5 বছরের পড়াশোনা, আপনি আসলে আপনার থট প্রসেসকে ডেভেলপ করার জন্যই আমেরিকা আসেন। দ্যাটস ওয়ান অফ দ্য বিগেস্ট থিং। এই ক্ষেত্রে আমি একটা এক্সাম্পল দিয়ে বলবো যে আমি এখানে এসে দেখছি যে আমেরিকান স্টুডেন্টরা যে মানে এখানকার নেটিভ স্টুডেন্টরা যে আসলে অনেক বেশি পরিমাণে আমাদের স্টুডেন্টদের থেকে অনেক বেশি পরিমাণে জ্ঞানী তা না, ওরা যে অনেক মেধাবী তাও না। ওরা যেটা করে, ওরা সঠিক গাইডলাইন পায়, সঠিক মেন্টরশিপ পায়, যাতে ওদের থট প্রসেসটা বৃদ্ধি হয়। যেমন আমরা আমাদের উদাহরণ হিসেবে আমি আমাদের ফিল্ডের একজনের কথা বলতে পারি যে একজন টিপসিরানি একজন মেশিন লার্নিং এর একটা মেথড আবিষ্কার করছিল ভ্যারিয়েবল সিলেকশনে। তার যে স্টুডেন্ট গুলো আছে, সেই স্টুডেন্ট গুলো গিয়ে আসলে যে অনেক মেধাবী তা না, সে আসলে তার স্টুডেন্টদেরকে ওইভাবে বিল্ড করে, তার থট প্রসেসটাকে ওইভাবে বিল্ড করে, সাহায্য করে, যাতে সে আরেকজন টিপসিরানি হয়ে উঠতে পারে। একজন আইনস্টাইন তার একজন শিষ্যকে তৈরি করে, তার থট প্রসেসটাকে এমন ভাবে ডেভেলপ করে যাতে আরেকজন আইনস্টাইন তৈরি হতে পারে। That's the difference. That's how they are working. Difference is here. Next জিনিস হচ্ছে ডকুমেন্টেশন এন্ড রিপ্রোডিউসিবিলিটি। এই জিনিসটা আমরা আমাদের রিসার্চ প্র্যাকটিসে বাংলাদেশে আমরা আমাদের সবচেয়ে বেশি পরিমাণে বাজে একটা প্র্যাকটিস অ্যাটলিস্ট আমি করছি, আমি জানি না বাকিদের ক্ষেত্রে কি। এরা যেটা করে, এরা প্রত্যেকটা জিনিসের একদম অসাধারণভাবে সুন্দরভাবে ডকুমেন্টেশন করে। এখন এই ডকুমেন্টেশনের সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে রিপ্রোডিউসিবিলিটি নির্ধারণ করা। অর্থাৎ আপনি একটা কাজ করছেন, আপনার লেখা দেখে, আপনার অ্যানালাইসিস দেখে যে কেউ যেন বুঝতে পারে যে যে কেউ আপনার এই কাজটাকে যেন রিপ্রোডিউস করতে পারে, সেম কাজটাই করতে পারে। এখন যেটা হয়, এই ডকুমেন্টেশন বলতে ওরা কি বোঝায়, ওরা একদম প্রথম থেকে ডকুমেন্টেশন করে। ধরেন আপনি যখন একজন ডেটা আসতেছে, ওরা প্রথমে বলে কিভাবে আপনি ডেটা কালেকশন করছেন, এই পুরো প্রসেসটা ওকে আমি এইভাবে স্টেপ 1 এইভাবে ডেটা কালেকশন করছি, এভাবে করছি। নেক্সট ডেটা কালেকশনের পরবর্তীতে যদি বলে যে ওকে আপনি ডেটা ম্যানেজমেন্ট কিভাবে করছেন, এভরিথিং ডকুমেন্ট করে যে ওকে দিস ইজ হাউ দ্য ডকুমেন্টেশন ওয়ার্কস, লাইক আমি এইভাবে ডেটা হ্যান্ডেল করছি, ডেটা ম্যানেজ।
নির্বাচন করছি। আমি প্রথমে এতগুলো ভ্যারিয়েবল ছিল, এই ভ্যারিয়েবল থেকে এই বেসিসের উপর আমি এইভাবে সিলেক্ট করছি, আমি এই ভ্যারিয়েবলটাকে এইভাবে রূপান্তর করছি, ট্রান্সফার করছি, এটাকে একটু নিউমেরিক ভ্যারিয়েবল থেকে আমি ক্যাটাগরিতে রূপান্তর করছি। এভরিথিং দে হ্যাভ টু কমপ্লিট, বিকজ যখনই কোনো একটা প্রবলেম আপনি পড়েন, ওরা তখন আবার ব্যাক করে দেখে এখানে হচ্ছে আমি হয়তো ভুলটা করছি। সো হয়তো আপনি আপনার আর কোডে অথবা আপনার স্যাস কোডে বা আপনার স্পেসেস এর কোডে আপনি হয়তো জাস্ট রান করে করে ফেলছেন, বাট এই ক্ষেত্রে আমরা অনেক সময় নিজের গুলো অনেক বেশি পরিমাণে কাজে দেয় ইন টার্মস অফ আপনি যখন পরবর্তীতে রাইটিং করেন, লিখেন সবকিছু, এবং অ্যানালাইসিস যে করতেছেন, অ্যানালাইসিসেরও সবকিছু স্টেপ বাই স্টেপ করে ডকুমেন্টেশন। সো এই ডকুমেন্টেশনটা অনেক জরুরি ইন টার্মস অফ রিপ্রোডিউসিবিলিটি, এবং ভালো রিসার্চ করতে গেলে রিপ্রোডিউসিবিলিটি অনেক জরুরি। ওকে, নেক্সট জিনিস আসি। এই জিনিসটা প্র্যাকটিস কিন্তু আপনারাও করতে পারেন। আমার কাছে মনে হয় এখন থেকে যদি এই প্র্যাকটিসটা থাকে, তাহলে এখানে এসে আপনারা ভালো করতে পারবেন। এদের রিসার্চের কাজের সাথে আপনারা ইনভলভ খুব ভালোভাবেই করতে পারবেন। নেক্সট জিনিস আমি বলবো যে ইন্টারডিসিপ্লিনারি কোলাবোরেশন। এই জিনিসটার প্রতি ওরা অনেক বেশি পরিমাণে ফোকাস করে। ওরা কোলাবোরেশনে আসলে অনেক 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 আগ্রহী। ওরা বিশ্বাস করে, আমার কাছে মনে হয় আমাদের অনেক অনেক প্রফেসরই আমাদেরকে বলে যে টিম সায়েন্টিস্ট। তো টিম সায়েন্টিস্ট অন দ্যাট নোট যে ওরা একটা টিমে কাজ করে, ওরা টিম ওয়ার্ককে অনেক বেশি পরিমাণে প্রাধান্য দেয়। সো আপনি সবসময় চেষ্টা করবেন যে ইন্টারডিসিপ্লিনারি কোলাবোরেশন করতে। একজন যেমন এখানে হাসিব আছে স্ট্যাটের, ও আপনাকে স্ট্যাটের সাপোর্ট দিল। বিজয় আসছে পাবলিক হেলথের, ও আপনাকে পাবলিক হেলথের সাপোর্ট দিল। একজন জিআইএস এর আছে, জিওগ্রাফি আছে, সে সেখানে ওইভাবে আপনাকে ইনপুট দিল। সো তিনজন মিলে একটা সুন্দর কাজ হইল। আরেকজন হয়তো আপনারা যারা কেমিস্ট্রি ল্যাবে আছেন, কেউ একজন বায়োকেমিস্ট্রি আছে, কেউ একজন কেমিস্ট্রি আছে, কেউ একজন ফিজিক্সের আছে। আপনারা যখন কোনো একটা কেমিস্ট্রি কোনো একটা মডেল নিয়ে আপনারা চিন্তা করেন, হয়তো আপনারা একটা ম্যাথমেটিক্যাল মডেল ডেভেলপ করতেছেন কেমিস্ট্রি বা সামথিং, আই ডোন্ট নো, মেবি আই এম রং। তো আমার কথা হচ্ছে যে ইন্টারডিসিপ্লিনারি কাজ হইতে পারে। ইটস নট অনলি যে কেমিস্ট্রি হইতে হবে এমন না। আমরা স্ট্যাটের মানুষজন, আমরা ইঞ্জিনিয়ারিং মানুষজনের সাথে কোলাবোরেশন করি, আমরা লাইক কম্পিউটার সায়েন্টিস্টের সাথে কোলাবোরেশন করি, আমরা সব করি। সো একজন কেমিস্ট্রির স্টুডেন্টের একজন ম্যাথমেটিশিয়ানের প্রয়োজন হতে পারে, একজন ফিজিশিয়ানের প্রয়োজন হতে পারে। সো এ কারণে জানাটা একটা কোলাবোরেশনের সবচেয়ে বড় শর্ত হচ্ছে যে আপনি আপনার স্ট্রেংথটা জানা। আপনি জানেন যে ওকে আমার এই স্ট্রেংথ। সো আপনি লাইক এই ধরনের একটা ক্লাবে আসলেন, গ্রুপ গ্যাদারিং এ গেলেন, দেন আপনি অন্যান্য মানুষ সম্পর্কে জানলেন। আপনি এই ক্লাবে আসার পরে অন্যান্য মানুষের সাথে পরিচয় হলেন কেন, লোকে ও তো এটা জানে। সো লেটস মেক সামথিং কম্বাইন্ড। এভাবে আসলে ডিসিপ্লিনারি কাজ করে এরা। এই ইন্টারডিসিপ্লিনারি কোলাবোরেশনটাকে অনেক বেশি পরিমাণে প্রমোট করে এবং প্র্যাকটিস করে। এই জিনিসটা আমার কাছে মনে হয় আমরা এখন থেকে করতে পারি। নেক্সট জিনিস হচ্ছে কনফারেন্স। ওরা আমার কাছে মনে হয় আমরা যে বাংলাদেশে এই কনফারেন্স, হ্যাঁ স্লাইডটি কোনোটাই চেঞ্জ হচ্ছে না। না ভাই, এখন পর্যন্ত কোনো স্লাইডে চেঞ্জ হয় নাই। না ভাই, সরি, আমি তো স্লাইড চেঞ্জ করেই আগাচ্ছি। আমি তো প্রত্যেকটার জন্য স্লাইড দেখাইলাম, কি হইল? ওকে ভাই, সরি। এখন কি স্লাইড চেঞ্জ হয় কিনা একটু দেখি তো। স্লাইড দেখা যায়? হ্যালো, এখন দেখা যায় না ভাই। ভাই ওই এখনো দেখা যাচ্ছে না? ক্লিক করে মিট একটু সমস্যা। আমি আসলে মিট নিয়ে খুবই হতাশ হয়ে গেলাম। এটা কি অবস্থা? আই এম নট শিওর। আমি তো খুব সবকিছু সুন্দর করে স্লাইডে দেখাচ্ছিলাম। ওকে, আমরা সো তাহলে আমার কথা এখন পর্যন্ত কেউই কিছু বলছে না, শোনা নাই। ওকে, সো আচ্ছা, আমরা এখান থেকে দেখি। এখান থেকে তো দেখা যায় নাকি চেঞ্জ করলে? হ্যাঁ জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা,
তো আমি যেটা বলতেছিলাম প্রথমে রিসোর্সের কথা, যে ইন্টেলেকচুয়াল রিসার্চ, ফিজিক্যাল রিসার্চ, রিসোর্স এবং থট প্রসেসের ডেভেলপমেন্ট, এবং ওরা হচ্ছে স্মার্টলি প্রসেস করে। এই জিনিসটা আমাকে আরেকটু আগে বলতে হতো বিচার। আচ্ছা, দেন আমরা কথা বলছি ডকুমেন্টেশন এন্ড রিপ্রোডিউসিবিলিটি নিয়ে, দেন আমরা কথা বলতেছিলাম ইন্টারডিসিপ্লিনারি কোলাবোরেশন। আচ্ছা, নেক্সট আমি যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কনফারেন্স। সো কনফারেন্স যেটা ওরা, আমার কাছে মনে হয় এরা নেটওয়ার্কিং, যেটা আমরা বললাম যে ইন্টারডিসিপ্লিনারি কোলাবোরেশন, এই জায়গাটাতে ওরা কনফারেন্সের দিকে অনেক বেশি পরিমাণে ফোকাস করে। ওরা চেষ্টা করে ওরা নিজেরা কনফারেন্সে যাইতে এবং ওই স্টুডেন্টদেরকেও কনফারেন্সে দিতে। এতে দুটো জিনিস হয়, যেটা থেকে তাদের স্কিল বাড়ে এবং নেটওয়ার্কিং বাড়ে, এবং নিজের কাজকে সারা বিশ্বের কাছে বা তাদের রিলেটিভ কমিউনিটির কাছে প্রেজেন্ট করাটা অনেক জরুরি। এটা যেমন নিজের নেটওয়ার্কিং এর জন্য জরুরি, ঠিক একইভাবে নিজের এক্সিস্টেন্স প্রমাণ করার জন্য অনেক জরুরি। তো আমার কাছে মনে হয় বাংলাদেশের আমাদের এইটার অভাব আছে, এবং আমরা যত পারি যা পারি আমরা রিলেটেড আপনাদের নিজস্ব ফিল্ডের কনফারেন্স গুলোতে জয়েন করার চেষ্টা করবেন, অবশ্যই চেষ্টা করবেন। আপনি পেপার সাবমিট করেন, অ্যাবস্ট্রাক্ট সাবমিট করেন না করেন, ডাজন্ট ম্যাটার, বাট অ্যাটলিস্ট ওইখানে গিয়ে জয়েন করার চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে বিভিন্ন মানুষ কি ধরনের রিসার্চ করতেছে, কি ধরনের কাজ করতেছে, এটার সাথে এক্সপোজড হবে। এতে এতে নিজের আলটিমেটলি নিজের থট প্রসেসটা ডেভেলপ। এই কনফারেন্সটার আরেকটা বড় উদ্দেশ্য হচ্ছে নিজের থট প্রসেসটা ডেভেলপ করা। সো আপনি যখন একটা এনভায়রনমেন্টের সাথে আসেন, আপনি শুধু জাহাঙ্গীরনগরে আসেন, আপনি শুধু জাহাঙ্গীরনগরের মানুষের রিসোর্সকে জানেন, এবং আপনি শুধু জাহাঙ্গীরনগরের রিসার্চ এনভায়রনমেন্টের সাথেই আপনি হচ্ছে পরিচিত। কিন্তু অন্যান্য ইউনিভার্সিটি কিন্তু ভিন্ন রিসার্চ করে, তারা তাদের বিভিন্ন কাজ করে থাকে। যেমন আমি লাস্ট এবার জেএসএম গেছিলাম, জয়েন্ট স্ট্যাটিস্টিক্যাল মিটিং, সেখানে আমি দেখলাম যে আমরা যেই ফিল্ডে কাজ করি, তার থেকে আরেকটা ফিল্ডে দেখলাম যে জর্জ মেসন বা সামথিং ইউনিভার্সিটির একজন অ্যাস্ট্রো স্ট্যাটিস্টিক্স নিয়ে কাজ করতেছে। সো অ্যাস্ট্রো স্ট্যাটিস্টিক্স, ও মাই গড, আমার কাছে মনে হয়েছে যে সোলার প্যানেল স্ট্যাটিস্টিক্স রিলেটেড কাজ, সোলার সিস্টেম নিয়ে স্ট্যাটিস্টিক্স রিলেটেড কাজ ইজ রিয়েলি এক্সাইটিং। তো আমি জানলাম অ্যাটলিস্ট মানুষ কি ধরনের কাজ করে, আমার থট প্রসেসটাও ডেভেলপ করে। ইভেন আপনার ফিল্ডের কোনো একজন যদি ওই রিলেটেড কোনো কাজ করে, আপনার নিজের কাজেরও আপনি জাজ করার সুবিধা পান যে ওকে আমি কি ধরনের কাজ করতেছি, স্যার মানুষ কি ধরনের কাজ করতেছে, হোয়াট আই শুড ডেভেলপ, আমার কি ধরনের ফল্ট রয়ে গেছে, এগুলো কিন্তু কনফারেন্সে গেলে অনেক বেশি পরিমাণে হেল্প করে। তো আমি প্রমোট করবো, আমি জিনিসটাকে প্রমোট করবো কনফারেন্সে যাওয়া, এতে আপনার ইন্টারেস্টও বাড়বে, সবকিছু এবার। নেক্সট জিনিস হচ্ছে ওরা দুই ধরনের কাজ করে। আমাদের বাংলাদেশের যে একটা ইউটোপিয়ান চিন্তাভাবনা আছে, আমাদের একটা ইউটোপিয়ান চিন্তাভাবনা হচ্ছে কি, যেমন আমাদের বাংলা প্রফেসররা বা ইতিহাসের প্রফেসররা, আমি তাদের সমালোচনাই করতেছি কট্টর, একাডেমিক পড়াশোনা কি শুধুমাত্র চাকরি বাজারের জন্য? এটা হচ্ছে এক ধরনের কথাবার্তা হবে আমাদের ইউটোপিয়ান চিন্তাভাবনা ধারার মানুষজন, বিভিন্ন আমাদের মাঝে মাঝে আমাদের স্যার সলিমুল্লাহ খানের মতো মানুষরা ওই ধরনের কথা। হ্যাঁ, অবশ্যই আপনার পড়াশোনা নতুন জ্ঞান অর্জনের জন্য, নতুন ভাবে চিন্তা করার জন্য, তা তো অবশ্যই। কিন্তু একটা মানুষ ডিগ্রি নিচ্ছে, টাকা দিয়ে ডিগ্রি নিচ্ছে, সবকিছু নিচ্ছে, তার যদি ইন্ডাস্ট্রি বা তার যদি চাকরির ব্যবস্থা না হয়, তাহলে আসলে এই পেটে ভাত না পড়লে আসলে কোনোদিন দার্শনিক চিন্তা ভাবনার মাথায় আসে না, আমার কাছে যতটুকু মনে হয়, অ্যাটলিস্ট এই জগতে। তো আমার কাছে মনে হয় এরা অনেক বেশি পরিমাণে জব ওরিয়েন্টেড চিন্তা ভাবনা করে। ওরা চিন্তা করে যে ঠিক আছে, ওকে, এই ছেলেটা আসলো বা এই স্টুডেন্টটা আসলো, ওর কি কি স্কিল ডেভেলপ করার জরুরি, এবং স্কিল ডেভেলপের জন্য ওরা কিন্তু যখন কাজ করে, ওদের কাজগুলো হয় ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড এবং একাডেমি ওরিয়েন্টেড, বোথ ওয়েতে ওরা কাজ করে। ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড কি জিনিস আমি একটা উদাহরণ দিয়ে বলছি। যেমন আমাদের যারা স্ট্যাটের মানুষজন, আমরা হচ্ছে বেশিরভাগ সময় যখন ফার্মা কোম্পানিতে যাই, ফার্মা কোম্পানিতে আমরা ক্লিনিক্যাল ট্রায়ালের স্পেশালিস্ট হিসেবে যাই, আমরা ক্লিনিক্যাল ট্রায়ালটাকে দেখি, ক্লিনিক্যাল ট্রায়াল ডিজাইন করি, সবকিছু করি, এবং আমরা ক্লিনিক্যাল ট্রায়াল ডেটা অ্যানালাইসিস করি, সবকিছু করি।
সো ফুল ক্লিনিক্যাল ট্রায়াল টিমটাই আমাদের উপর ডিপেন্ড, এবং আমরা R&D তে কাজ করি, আমরা অনেক ধরনের কাজ করি। সো আমি এটা জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। সো ওরা কি করে, ওদের ইউনিভার্সিটি এমন কোনো ইউনিভার্সিটি নাই আমার কাছে মনে হয় গ্রাজুয়েট স্কুল স্ট্যান্ডার্ড যেখানে ওরা ক্লিনিক্যাল ট্রায়ালের কোর্স অফার করেন। ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য যে স্কিল ডেভেলপ করা জরুরি সেটা ওরা অফার করে। ওরা অবশ্যই করে, ওরা জানে, ওরা চেষ্টা করে, জানার চেষ্টা করে যে হোয়াট ইন্ডাস্ট্রি নিড, এবং ইন্ডাস্ট্রি নিড অনুযায়ী ওরা ওদের কারিকুলাম ডেভেলপ করে এবং ওরা ওদের ছেলেমেয়েদের স্কিলও সেভাবে ডেভেলপ করে। যেমন আমাদের যে ক্লিনিক্যাল ট্রায়াল কোর্সটা নেয়, সে একজন ফার্মা কোম্পানিরই মানুষ, সে মার্কে কাজ করে, মার্ক একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি, সে ওইখানের পার্সন। সো ওরা হচ্ছে এই ইন্ডাস্ট্রি স্টুডেন্ট কোলাবোরেশনটাকে চিন্তা করে। এবং আমাদের এখানে আমি দেখছি যে আমাদের এখানে ফার্মা কোম্পানির মানুষজন, অ্যাটলিস্ট 2-3টা ফার্মা কোম্পানির মানুষজন প্রতি বছর আসে, এসে ওরা ভিজিট করে, ওরা ওদের কাজ সম্পর্কে আমাদেরকে বলে। সো একই রকম অন্যান্য ইন্ডাস্ট্রির মানুষজনও আসে, এসে আমাদেরকে বলে, ও আমরা এই ধরনের কাজ করি, তোমরা আমাদের সাথে কাজ করতে পারো। দ্যাটস ইট। ওরা হচ্ছে এই জায়গাগুলো ওরা চিন্তা করে যে ওকে, আমার স্টুডেন্টদের জন্য ইন্ডাস্ট্রি যদি ও যেতে চায় তাহলে ওর কি ধরনের স্কিল দরকার, ও যদি একাডেমিতে যেতে চায় ওদের কি ধরনের স্কিল দরকার। সো এই ওরা অনেকটা, আমি কারণ ওদের ডিফারেন্সটা এখানে, ওরা স্কিল ফোকাসড এবং ওরা ওদের স্টুডেন্টদের বেস্ট চিন্তা করে যে আমার স্টুডেন্ট বা এই স্টুডেন্টের স্কিল ডেভেলপ করার জন্য, এই স্টুডেন্ট চাকরি পাওয়ার জন্য ওর কি কি ধরনের স্কিল দরকার। ওরা সব ধরনের স্কিল অফার করে এবং সেই ধরনের রিসোর্স অফার করে। এবং বাকিটা এখন কেউ একজন শিখলো নাকি না শিখলো সেটা তার বিষয়, কিন্তু ওরা ওদের কাজটা করে, ওরা ওদের অফারটা করে। দ্যাটস হোয়াট আই মিন। সো এটা হচ্ছে একটা বিশাল বড় ডিফারেন্স আমার কাছে মনে হয়েছে। লাস্ট আমি বলবো যে ইনোভেশন এবং রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম সলভিং, এটা এই দিকটায় বেশি ফোকাস। আমেরিকা, আমি যেটা প্রথমে শুরু করছিলাম, আমেরিকা হয়েছে শুধুমাত্র ওদের এই রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম সলভিং বা ওদের সমাজে যে ধরনের প্রবলেম আছে এই প্রবলেমগুলোকে সলভ করার জন্য, সাইন্টিফিক্যালি সলভ করার প্রতিজ্ঞাবদ্ধ। ঠিক এই কারণেই ওরা আজকে আমেরিকা, আমার কাছে মনে হয় আমেরিকা হয়েছে। ওদের সোসাইটিতে কোনো একটা প্রবলেম আছে, ওদের ইন্ডাস্ট্রিতে কোনো একটা প্রবলেম আছে, ওরা সেই রিলেটেড জ্ঞান দেয় এবং সেই ওরা তৈরি করে। আজকে আমেরিকান আর্মি এত বড় আর্মি হয়েছে, পৃথিবীর সবচেয়ে বড় আর্মি হয়েছে, তার পেছনে কারণটা কি? তার পেছনে কারণ হচ্ছে এরা ওই ধরনের, যেমন আমি জানি আমাদের এখানে যে বড় ভাই যারা ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে আছে, কেমিস্ট্রি ফিজিক্স ফ্যাকাল্টিতে আছে, অনেকে ইউএস আর্মির প্রজেক্ট করে, ইউএস আর্মির জন্য ড্রোন বানানোর টেকনোলজি ডেভেলপ, বোম বানানোর টেকনোলজি ডেভেলপ। সো ওদের যেটা নিড, ওরা সেই নিড রিলেটেড কাজ করার চেষ্টা করে। ওরা চিন্তা করে ওকে সোসাইটিতে কি ধরনের সমস্যা আছে এবং সেই সমস্যা রিলেটেড ইনোভেশন ওরা ট্রাই করে। সো আমার কাছে মনে হয়, এবং এবং যেটা আমি বললাম ইন্ডাস্ট্রি একাডেমিক কোলাবোরেশন, যেমন আমি বললাম যে আমাদের ফার্মা কোম্পানিতে ওরা হয়তো কোনো একটা প্রবলেম ফেস করছে, ওরা একটা প্রবলেম ফেস করছে, তো ওরা তখন একাডেমিয়ার যারা রিসোর্স আছে তাদের সাথে কোলাবোরেশন করে ওই ধরনের প্রবলেম সলভ করার ট্রাই করে, রিসার্চ করার ট্রাই করে। দ্যাটস দ্য ডিফারেন্স। এবং ওরা রিসার্চ ছাড়া কোনো ডিসিশন নেয় না, ওরা ডেটা ওরিয়েন্টেড ডিসিশন নেয়। এই কারণে আসলে অ্যাজ এ স্ট্যাটিস্টিশিয়ান আমাদের ভ্যালু এখানে অনেক বেশি, যদিও বাংলাদেশে আমাদের তো ভ্যালু নেই, বাট অ্যাজ এ স্ট্যাটিস্টিশিয়ান আমাদের এখানে ভ্যালু বেশি, কারণ এরা অলওয়েজ ডেটা ড্রিভেন ডিসিশন, এবং ডেটা ড্রিভেন ডিসিশনের জন্যই যেখানে ডেটা আছে সেখানে স্ট্যাটাস। সো সেটা আমার কাছে মনে হয় সাইফুল যেমন ডেটা স্ট্যাট ইউজ করে, ঠিক একই রকম আমাদের ইউবিসির যে ও ডেটা ইউজ করে, ও জিআইএস ডেটা ইউজ করে, স্পেশাল ডেটা ইউজ করে। সো আমাদের সবাই আসলে এখানে ডেটা ইউজ করার কোনো উপায়। তো আমি যেটা বললাম যে ওরা হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম সলভিং এর বেশি ফোকাস করে, এবং ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন, ইন্ডাস্ট্রি সোসাইটি কোলাবোরেশন, ইন্ডাস্ট্রি গভর্নমেন্ট কোলাবোরেশন। আমার কাছে মনে হয় আমাদের যে জনাব কিছু যে আছে, ও যেহেতু পলিসি নিয়ে কাজ করে, ওর কাজটা সম্পূর্ণ অনেকটাই ওর পলিসি রিলেটেড যারা আমাদের এখানে কাজ করে, আমি দেখছি ওরা অনেকটাই গভর্নমেন্টের সাথে কাজ করে, সরাসরি গভর্নমেন্টের সাথে কাজ করে, যে ওরা গভর্নমেন্টকে সাপোর্ট করে যে এখন তোমার এই পলিসি ডেভেলপের এইভাবে আমি হেল্প করতেছি, এই কাজগুলো হয়। সো দ্যাটস ক্রিয়েট করার চেষ্টা করে।
লাস্ট আমি বলবো যে অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ স্ট্যাটিস্টিক্স, প্রপার ইউজ অফ স্ট্যাটিস্টিক্স, প্রপার ইন্টারপ্রিটেশন। এটা এটা কিন্তু প্র্যাকটিসটা অনেক জরুরি। আমরা রিসার্চের কাজ করি বাংলাদেশের ক্ষেত্রে, আমরা আমি নিজেও অনেক সময় প্রপার স্ট্যাটিস্টিক্স ইউজ করতে ভুলে গেছিলাম বা আমার ভুল হয়ে গেছিল। তো ওরা চেষ্টা করে যে অ্যাপ্রোপ্রিয়েট মেথড ইউজ করা, যা যেখানে প্রয়োজন সেখানে সেটা ইউজ করা, অ্যাপ্রোপ্রিয়েট স্ট্যাটিস্টিক্যাল টুল ইউজ করা কোন একটা ডিসিশন মেকিং এর জন্য। আমরা অনেক সময় ভুলটা করি। সো একটা যদি ইনঅ্যাপ্রোপ্রিয়েট স্ট্যাটিস্টিক্স আমরা ইউজ করি ডিসিশন মেকিং এর জন্য, আলটিমেটলি পুরো আমাদের যে ডিসিশনটা আমরা নেই থ্রু ইউজ অফ স্ট্যাটিস্টিক্স সম্পূর্ণ ভুল, এবং ওইটা আসলে অনেক 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 কিছু কষ্ট করতে পারে। তো ওরা এইটা চেষ্টা করে, সর্বোচ্চ চেষ্টা করে যে প্রপার ইউজ অফ স্ট্যাটিস্টিক্স। তো আপনারা যে কাজে এখন থেকে রিসার্চ শুরু করবেন, আমার কাছে মনে হয় এই জিনিসটার পিছনে প্রচুর কশাস থাকবেন যে ওকে আমি যে কাজটা করতেছি, যে স্ট্যাটিস্টিক্সটা ইউজ করতেছি, যে স্ট্যাটিস্টিক্যাল টেস্ট ইউজ করতেছি, যেই ওয়েতে আমি রিগ্রেশন রান করতেছি বা সামথিং রান করতেছি, এটা কি আদৌ আমার এটার জন্য প্রয়োজন কিনা, বা এটার ইনহারেন্ট প্রবলেম কি থাকতে পারে, ওই মেথডেরও কিন্তু পার্টিকুলার প্রবলেম থাকতে পারে। তো এগুলোকে আর একটু বেটার ডিপলি চিন্তা করে আগানোটা অনেক জরুরি। আর আমার আর স্লাইড নাই, তবে আর একটা কথা বলবো হচ্ছে প্ল্যান প্ল্যান এবং প্ল্যান। ওরা আসলে প্ল্যানের দিকে বেশি ফোকাস করে যে কোনো কাজের আগে। থ্যাংক ইউ ভাই। এটাই আমার মেইন কথা। আমি আসলে যারা প্রথম থেকে স্লাইড কিছু মিস করে গেছে, দ্যাট ওয়াজ মাই স্লাইডস। সমস্যা নেই ভাই, আমাদের এটা রেকর্ড হচ্ছে, সবাইকে দেওয়া হবে এবং সবাই এটা করে দেখতে পাবে। আচ্ছা, সো আমি এই কথাগুলোই বলবো। আমার কাছে মনে হয় ইনিশিয়ালি সাইফুল বা ওরা সুন্দর কিভাবে আপনি কাজ করবেন, ইনিশিয়ালি ক্যাম্পাস লাইফটা কিভাবে শুরু করা উচিত, সেটা ওরা সুন্দর বুঝতে হবে। আমি এখানে একটা কথা লাস্ট বলতে চাই, সবার স্টার্টিং আসলে সেম হবে না। এই জিনিসটা কিন্তু মেনে নিতে হবে, সবার স্টার্টিং সেম হবে না। সবার আপনি প্রথমেই কেউ একজন হয়তো 3-4 মাস চেষ্টা করে একটা পেপার লিখে ফেলতেছে, কেউ একজন 1 বছরেও একটা পেপার লিখতে পারছে না, কেউ একজন 2 বছরেও কোনো কাজ শেষ করতে পারতেছে না। দ্যাটস কমপ্লিটলি ওকে। এক একজনের স্টার্টিং পয়েন্ট এক এক জায়গায় হবে, এক একজনের ক্যাপচার ক্ষমতা, স্কিল ডেভেলপমেন্টের ক্ষমতা এক এক রকম হবে। বাট মেইন জিনিসটি যেটা জরুরি সেটা হচ্ছে যে আসলে আপনার ইন্টারেস্ট। আপনি যদি ইন্টারেস্ট থাকে আপনি সফল হবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমাদের হচ্ছে সময়ের স্বল্পতার কারণে হচ্ছে আমাদের আরেকজন স্পেশাল গেস্ট রাজু আহমেদ ভাই, আমরা ভাইয়ের কাছে খুবই সরি, মানে ভাইয়েরও ক্লাস আছে, তো এই জন্য হচ্ছে ভাইকে হচ্ছে একটু টাইম মানে কম হয়ে গেল আমার। আমি রাজু ভাইকে একটু ভাই কিছু বলার জন্য অনুরোধ করছি। না, কোনো অসুবিধা নাই। থ্যাংক ইউ সো মাচ। অনেক ভালো প্রেজেন্টেশন ছিল, সবকিছু অনেক সুন্দর, আমিও এনজয় করেছি। আমিও অনেক কিছু অবশ্য লার্ন করলাম এখানে। আর হ্যাঁ, আমার আসলে আজকে বলার কিছু নাই, প্রেজেন্টেশন দেওয়ার মতো যেটা ছিল আপাতত আসলে ওটা দেওয়ার মতো সময় হবে না, কারণ একটু পরে আমার একটা লেকচার ডেলিভারি দিতে হবে। তো আমার হাতে সময় আছে